আমি তোমাদের কাছ থেকে একটা ধাঁধার উত্তর জানতে চাই, আর যে সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি পাঁচটি স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। 5টি স্বর্ণমুদ্রা? হ্যাঁ মহারাজ, করুন প্রশ্ন, উত্তর দিতে আমি রাজি। হ্যাঁ তাহলে প্রশ্নটা করি। আচ্ছা বলো তো, মামার গায়ে হাজার জামা মানে কি? মামার গায়ে হাজার জামা, এ আবার কিরকম বিদঘুটে প্রশ্ন মহারাজ? হ্যাঁ তুমি কি ভেবেছিলে বিদঘুটে না হয়ে খুব সোজা হবে আর চটপট উত্তর দিয়ে পাঁচটা স্বর্ণ মুদ্রা পকেটে পড়বে? হ্যাঁ, তাই বেশি কথা না বাড়িয়ে উত্তরটা দাও। কি হলো মন্ত্রী? না মহারাজ, পারবো না, পারবো না। সেনাপতি? মন্ত্রীমশাই যখন পারলেন না, তখন আমি কি করে পারবো মহারাজ? গোপাল, এবার যে তোমার পালা। মহারাজ, মামার গায়ে হাজার জামা কথার অর্থ হলো গিয়ে পেঁয়াজ। পেঁয়াজ? সাবাস গোপাল, সাবাস। এসো এসো গোপাল, 5টি স্বর্ণ মুদ্রা নিয়ে যাও। আরে দুচে, কি খবর? আজ খুব ভালো খবর নিয়ে এসেছি মহারাজ। কিরকম? আগামী পরশু নবাব বাহাদুরের বিয়ের দিন। ওই দিন তিনি এই রাজসভার প্রত্যেক সদস্যকে নিমন্ত্রণ জানিয়েছেন, বিশেষ করে আপনাকে আর গোপালকে। নবাব বাহাদুরের একান্ত ইচ্ছে আপনারা দুজনেই যেন সস্ত্রীক সেখানে উপস্থিত থাকেন। যাবো, অবশ্যই যাবো। তাহলে আমি চলি মহারাজ। কি গোপাল, বউকে নিয়ে যাবে তো? আসলে মহারাজ, আমার গিন্নি একটু ঘরকুল, কিন্তু রানীমা সঙ্গে গেলে সে হয়তো যেতে আপত্তি করবে না। তাহলে আগামী পরশু সকালবেলায় আমরা সকলে মিলে মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আজকে তাহলে রাজসভার ছুটি ঘোষণা করলাম। কাল সকলে একটু বিশ্রাম নিয়ে পরশু একেবারে ধোপ দুরস্ত পোশাক পরে রাজবাড়ির সামনে চলে এসো। না, একেবারে সহ্য করা যায় না। যায় নাই তো। মন্ত্রীমশাই আপনি দেখুন, নবাব বাহাদুর তার বিবাহ বার্ষিকীতে মহারাজকে সস্ত্রীক নিমন্ত্রণ করেছেন, ঠিক আছে? তাই বলে সস্ত্রীক গোপাল, হ্যাঁ, এতে আমাদের অপমান হলো না? হ্যাঁ ঠিকই তো। গোপাল কে এমন কেউ কেটা যে ও সস্ত্রীক নিমন্ত্রণ রক্ষা করতে যাবে? বেটা পেট মোটা হুন্দ। তুমিও মিলিয়ে নিও সেনাপতি। সেখানে গিয়েও ওই গোপাল মহারাজ আর নবাব বাহাদুরের কাছ থেকে তোল্লাই খাবে। আমার তো ইচ্ছে করছে যে নিমন্ত্রণ রক্ষা করতে যাব না, কিন্তু না গেলে মহারাজ আবার যদি রেগে যান। মন্ত্রী মশাই, আপনি ভেবে চিনতে এমন একটা উপায় বের করুন যাতে ওই নাপতে বেটা কোনোভাবেই কোনো মতেই মুর্শিদাবাদে যেতে না পারে। ভাবছি। না মন্ত্রীমশাই, ওই শুধু ভাবছি বললে চলবে না, এক্ষুনি কিছু একটা ভাবুন। পেয়েছি মোক্ষম এক উপায়। কাল সকালেই গোপাল পা ভেঙে পড়ে থাকবে। রাজবৈদ্য যত চেষ্টাই করুক না কেন, একদিনের মধ্যে গোপালকে কিছুতেই সুস্থ করে তুলতে পারবে না। গোপাল পা ভেঙে ঘরে শুয়ে থাকবে, আর আমরা ড্যাং ড্যাঙিয়ে চলে যাব নবাবের ভোজ খেতে। তা উপায়টা কি সেটা বলুন। বলছো কি? নবাব বাহাদুরের বিবাহ বার্ষিকীতে আমারও নেমন্তন্ন? হ্যাঁ গো গিন্নি, ভাবো তো, এটা আমাদের পক্ষে কত বড় একটা সম্মানের ব্যাপার। কিন্তু সেখানে গিয়ে আমাদের খুব লজ্জা করবে গো। কেন লজ্জা কিসে? বারে, নবাব বাহাদুর কত ধনী, কত বড় তার বাড়ি, আর সেখানে গিয়ে তো আমি হারিয়ে যাবো। আরে কিচ্ছু হারাবে না, নবাব বাহাদুরের স্ত্রীও খুব ভালো, দেখবে তিনি কেমন তোমায় আপন করে নেবেন। আর সব থেকে বড় কথা, রানীমাও তো সঙ্গে যাচ্ছেন। তুমি রানীমার সাথে এক গাড়িতে যাবে, আর মুর্শিদাবাদে গিয়েও রানীমার সাথেই থাকবে। ঠিক আছে, তাহলে আমার আর যেতে কোনো অসুবিধে নেই। তবে আজ একবার রানীমার কাছে যেতে হবে আমায়। হ্যাঁ, আহা দেখো গিন্নি, পোশাকটা বড় কথা নয় বুঝলে,
আসল কথা হচ্ছে পরিচয়। তুমি সাধারণ শাড়ি পরে গেলেও না আমার গিন্নি হিসেবে ঠিক খাতির যত্ন পাবে, বুঝলে? তবু তুমি রানীমার কাছে যেও, আর সে ফাঁকে আমি একবার বাজারে যাব। কেন বাজারে যাবে কেন? আর ঘরে যা আছে তাতে কালকের দিনটা অনায়াসে চলে যাবে। হ্যাঁ আরে না না, তা নয় তা নয়, আসলে বাজারে আমার একটা অন্য দরকার আছে। এই ভেতরে আসবো রানীমা? আরে গোপাল বউ যে, এসো এসো, ভেতরে এসো, বলো কি ব্যাপার? আসলে রানীমা, নবাবের বাড়িতে তো যেতে হবে। হ্যাঁ, যেতে তো হবেই, তিনি নিজে আমাদের নিমন্ত্রণ করেছেন বলে কথা। কিন্তু কি পরে যাব বলুন তো? আমার তো তেমন কোনো দামি শাড়ি নেই। আরে ওসব নিয়ে চিন্তা করো না, যাওয়ার সময় আট পরে কিছু একটা পরে গেলেই চলবে, না হলে এতটা পথ গাড়ির ধকলে শাড়ি খারাপ হয়ে যেতে পারে। আর ওখানে গিয়ে প্রথমে তো নবাবের অতিথিশালায় উঠবো, ওখানে না হয় ভালো শাড়ি পরে নেওয়া যাবে। আর আমি তো সঙ্গে করে কটা শাড়ি নিয়েই যাচ্ছি, তেমন হলে আমার থেকে না হয় একটা শাড়ি নিয়ে নেবে। না না রানীমা, তা হয় না। আপনার কাছ থেকে শাড়ি নিয়ে পড়েছি শুনে ও আবার খুব রাগারাগি করবে। হ্যাঁ এটা তুমি ঠিক বলেছ গোপালপু, গোপালের আবার যেরকম টনটনে আত্মমর্যাদা। আরে গোপাল বাবু যে, কেমন আছেন? ভালো। তা অনেকদিন পরে এলেন যে। তুমি তো আর চাল আটা বিক্রি করো না যে রোজ রোজ আসতে হবে। আপনার সাথে কথায় পারে কার সাধ্যি। তা শাড়ি কিনবেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো দেখে একটা শাড়ি দেখাও তো দেখি। কার জন্যে? দ্বিতীয়বার বিয়ে যখন করিনি তখন তোমাদের বৌদি ছাড়া আর কে? একটুখানি অপেক্ষা করুন, দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, এটা হলো শান্তিপুরি, আর এইটা হলো ধনেখালি। বর্তমানে আমার ট্যাগ খালি ভাই, তাই ধনেখালি বাদ দিয়ে শান্তিপুরিটাই দাও। কদিন বাদে এসে তোমায় না হয় টাকা দিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, তাহলে শান্তিপুরিটাই দিয়ে দিচ্ছি। খাও খাও, সকলে পেট পুরে কলা খাও, আর কলার খোসাগুলো এই থলিতে ভরে রেখে দাও। আজ রাতে এই কলার খোসা দিয়ে হবে গোপালের বন্দোবস্ত। কিন্তু এত কলা খেলে রাতে যে আর কিছুই খেতে পারবো না। তেমন হলে রাতে কিছু খেও না, তবে কলা কিন্তু খেয়ে যেতেই হবে। যত কলা খাবে ততই গোপালকে চিৎপাত করে ফেলাটা যাবে। খাও খাও, কলা খাও, কলা খাও। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এই বলি, তোমার স্বভাবটা একটু পাল্টাও তো। বাড়িতে পা দিতে না দিতেই গিন্নি গিন্নি করে অমনি হাঁক ডাক শুরু করে দিও না তো। আরে হাঁক ডাক করছি কি আর সাধে? দেখো তোমার জন্য কি এনেছি, নাও খুলে দেখো। ও মা, কি সুন্দর শাড়ি! হ্যাঁ, এই কার জন্য এনেছো গো? ওই যে কদিন বাদে তো আমি বিয়ে করছি, তাই শাড়িটা আমার সেই নতুন বউয়ের জন্য এনেছি। মিথ্যে কথা বলো না তো, আমি জানি এই শাড়ি তুমি আমার জন্য এনেছো। হ্যাঁ, তা সবই যখন জানো তাহলে আর ঢং করে জিজ্ঞেস করছো কেন যে কার জন্য এনেছি? এই বুড়ো, তুমি না খুব ভালো। তুমিও না খুব ঢঙি।
এই রে দিলাম মারিয়ে। কিন্তু সকালবেলা আমার বাড়ির সামনে এত গোবর এলো কোথা থেকে? আরে এই ভোলা, ভোরবেলা গরু চড়াতে বেরিয়েছো ভালো কথা, কিন্তু তোমার গরু আমার বাড়ির দোরগোড়ায় এত গোবর ছড়িয়ে গেল কেন? হ্যাঁ, তুমি বাপু ওই দোরগড়ায় এত কলার খোসা ছড়িয়ে রেখেছো কেন? হ্যাঁ, আমার গরুগুলো তো দেখতে পেয়ে খেতে শুরু করে দিল। এদিক দিয়ে খাচ্ছে আর ওদিক দিয়ে গোবর বের করে দিচ্ছে। এতে আমার দোষটা কোথায় বলো? আমি তো আর ওদের ওই গোবর দিতে বলিনি। হ্যাঁ, কিন্তু আমার বাড়ির সামনে কলার খোসা ছড়িয়ে রেখে গেল কে? আরে গোপাল তো দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, তাহলে কি ও ওই কলার খোসায় পা হড়কে পড়েনি? চাই মন্ত্রীমশাইকে খবরটা দিয়ে আসি। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, কে? আমি সেনাপতি। তা সুখবরটা নিয়ে এসেছো বুঝি? কলার খোসায় পা পিছলে গোপাল ভাঁড় খোড়া হয়ে বসে আছে তো? না না, সেসব কিছু নয়। কিছু নয় মানে? আরে বাবা, গোপাল তো দিব্যি হেঁটে হেঁটে দাঁতন করছে। নিজের চোখে দেখেছো? আগে আমার নিজের চোখে, আর এই মাত্র। আর সব থেকে আশ্চর্যের কথা, গোপালের বাড়ির সামনে একটাও কলার খোসা নেই। সর্বনাশ! খরচা করে কলা কিনে সারা রাত জেগে কলার খোসা ছড়িয়েও কোনো কাজের কাজ হলো না। হ্যাঁ, কি করে হবে? আজ খুব ভোরে উঠে ওর জন্মছক দেখলাম। কি বলবো, আগামী 2 বছর ওর তো কোনো বিপদই নেই। দেখেছো দেখেছো টেকোটার কেমন চওড়া কপাল? কোথায় ঠ্যাং ভেঙে বিছানায় পড়ে থাকবে তা না, কাল ট্যাং টেঙিয়ে আমাদের সঙ্গে ভোজ খেতে যাবে। দূর তো দূর, ভালো লাগে না। গোপাল দাদু, তুমি নাকি দিদিমাকে নিয়ে নবাবের বাড়িতে ভোজ খেতে যাচ্ছ? আমাদের জন্য কিছু আনবে না? আরে আনবো রে আনবো, মুর্শিদাবাদ থেকে 1 হাঁড়ি ভালো মিষ্টি নিয়ে আসবো তোদের জন্য। সকলে মিলে পেট পুড়ে খাবি, ঠিক আছে? দাদু দাদু, তুমি না খুব ভালো। মা, শেষে কিনা নবাবের বাড়ি যাবো গরুর গাড়ি করে? তাতে অসুবিধেটা কোথায় মন্ত্রী? না মানে আমাদের তো একটা মান সম্মান আছে নাকি? দেখো, গরুর গাড়ি করে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে যে সম্মানের হানি হয় সেটা তো আমার জানা ছিল না মন্ত্রী। আসলে আমি তো আমার রথে চড়ে তোমাদের রানীমাকে নিয়ে অনায়াসেই যেতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম সেটা খুব একটা ভালো দেখায় না। কিন্তু তাই বলে গরুর গাড়ি? আচ্ছা, আপনি তো 2-4টে রথ ভাড়া করতে পারতেন। হ্যাঁ পারতাম, কিন্তু আমি মনে করি ভাড়া করা রথে চড়ে যাওয়ার থেকে নিচের গরুর গাড়ি অনেক অনেক ভালো। আর তার উপর এত সুন্দর আবহাওয়া, মাথার উপর মিষ্টি রোদ, ফুরফুরে হাওয়া। নাও নাও নাও, আর কথা না বাড়িয়ে সকলে গরুর গাড়িতে ওঠো। আচ্ছা, 3 জনে একদিকে আর ওই গোপাল বাবু একলা অন্যদিকে বসলেন কেন? কেন রে বেটা, এইভাবে বসলে তোর কি কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা আছে বলেই তো বলছি মন্ত্রী মশাই, এতে গাড়িতে চাপ ধরবে আর রাস্তাঘাটও তো ভালো নয়। এই চুপ কর তো, আমরা কিভাবে বসবো না বসবো সেটা আমাদের ব্যাপার। তোর কোনো শুকনো উপদেশ আমরা শুনতে চাই না। হ্যাঁ, ঠিক আছে, আর বলবো না। এবার গোপালকে একটু নাস্তা নাবুদ করতে হবে। হ্যাঁ, এ কি মন্ত্রীমশাই, নাকে চাপা দিলেন কেন? কেমন একটা পচা পচা গন্ধ আছে না নাকি? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি তো। পচা গন্ধটা আমার নাকেও আসছে, কিন্তু গন্ধটা কোত্থেকে আসছে বলুন তো? রাস্তা থেকে? না না, রাস্তা থেকে এলে তো গন্ধটা একবারই এসে মিলিয়ে যেত, কারণ গাড়ি তো চলছে। তাই আমার মনে হয় গন্ধটা এই গরুর গাড়ির ভেতর থেকেই আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরুর গাড়ির ভেতর থেকেই আসছে।
আর আসছে গোপালের গা থেকে। কি গোপাল, কদিন চান করনি? বাজে কথা বলবেন না তো, আমি রোজ ভালো করে স্নান করি। তাহলে গন্ধটা আসছে তোমার পোশাক থেকে। কতদিন কাচনি বলো তো? আবার বাজে কথা, আমি কাঁচা কাপড় জামা পরেই বেরিয়েছি। তাহলে মনে হয় পচা ডোবায় কাপড় কেচেছ। হ্যাঁ, গোপালের বাড়ির পেছনে একটা জলাশয় আছে। গোপাল সেটাকে পুকুর বললে ওটা তো একটা পচা ডোবা। ছি ছি ছি, পচা ডোবায় কাপড় কেচে আমাদের সঙ্গে বসতে এসেছো? পচা ডোবা, পচা ডোবা। আচ্ছা, আপনারা কি থামবেন নাকি আমি গাড়ি থেকে নেমে যাব? সেটা তোমার ইচ্ছে। এই গাড়োয়ান, গাড়ি থামাও তো। খুব তো তেজ দেখিয়ে নেমে গেলে, এবার কোন গাড়িতে গিয়ে উঠবে গোপাল? দেখি কোন গাড়িতে উঠতে পারি, আর আমার গায়ে গন্ধ বলে কেউ না নিলে হেঁটেই চলে যাব মুর্শিদাবাদ। হ্যাঁ, টেকোটাকে আজ খুব হেনস্থা করা গেছে। আরে গোপাল, আরে গাড়ি থেকে নেমে পড়লে কেন? না মানে এমনি মহারাজ। বুঝতে পেরেছি। গিন্নির জন্য মন কেমন করছে বুঝি? লোকটার কাণ্ড দেখো, মাঝে মধ্যে এমন লজ্জায় ফেলে দেয় না। আরে উঠে এসো, সারাটা পথ গল্প করতে করতে যাব। গোপালের মুখটা একবার লক্ষ্য করেছিলেন মন্ত্রী মশাই? শেয়ার করিনি, গায়ে গন্ধ বলাতে মুখটা কেমন পোড়া বেগুনের মতো হয়ে গেল। এত জোরে জোরে হাসবেন না তো বাবুরা। আপনাদের এই হাসিতে আমার গরুরা ভয় পেয়ে চমকে উঠছে। একে তো একদিকে টাল হয়ে বসে আছেন, যে কোনো সময় বিপদ হতে পারে। তুই চুপ কর তো মুখ্য গাড়োয়ান। আমরা হাসবো কি কাঁদবো সেটা কি তুই ঠিক করে দিবি? নাও সকালে প্রাণ খুলে হাসো। যা, মন্ত্রী মশাই তো গাড়ি থেকে ছিটকে গেলেন। কিন্তু গেল কোথায়? আমাকে তোলার ব্যবস্থা। মন্ত্রী মশাই, আপনি কোথায়? আমি এখানে গর্তের ভিতর। সর্বনাশ, গর্ত তো খুব গভীর। এখান থেকে আপনি উঠবেন কি করে? সে তো জানি না, আমাকে তোলার ব্যবস্থা করো। কি হয়েছে? মন্ত্রী মশাই গাড়ি থেকে উল্টে পড়ে গর্তে ঢুকে গেছে। কিন্তু পড়লো কি করে? আমার কোনো দোষ নেই মহারাজ। ওনারা একদিকে টাল হয়ে বসেছিলেন, তারপর অকারণে ওই জোরে জোরে হাসছিলেন, আর তাতেই তো আমার গরুরা ভয় পেয়ে লাফিয়ে উঠল। আর মন্ত্রী মশাই গাড়ি থেকে ছিটকে ওই গর্তে পড়ে ঢুকে গেলেন। ও মহারাজ, আমাকে এখান থেকে তোলার ব্যবস্থা করুন না। হ্যাঁ, করছি। কিন্তু গভীর গর্ত থেকে তুলতে গেলে তো লম্বা দড়ি লাগবে। আহা, তা তো লাগবেই। ও সেনাপতি, তুমি এক কাজ করো, এক্ষুনি কৃষ্ণনগরে চলে যাও, আর সেখান থেকে কিছু লোকজন আর লম্বা দড়ি নিয়ে এসে মন্ত্রীকে গর্ত থেকে তুলে মুর্শিদাবাদ চলে এসো। আমরা বরং ততক্ষণে খানিকটা এগিয়ে যাই। আমাকে এখানে একলা ফেলে চলে যাবেন মহারাজ? আহা, একলা কেন? রাজ জ্যোতিষী তোমার পাহারায় থাকবে। চলো গোপাল, আমরা এগোই। ও গোপাল ভাই, তোমার তো খুব বুদ্ধি। কিছু একটা করে আমাকে এখান থেকে তোলার ব্যবস্থা করো না ভাই। তা করতে পারি, কিন্তু তার আগে বলতে হবে আমার বাড়ির সামনে কলার খোসা ছড়িয়েছিল কে? আমি সেনাপতি আর রাজ্যতীষী। কেন? তুমি যাতে খোঁড়া হয়ে মুর্শিদাবাদ যেতে না পারো তার জন্যে। ছি, তোমরা এত খারাপ। অন্যায় হয়ে গেছে মহারাজ, অন্যায় হয়ে গেছে। গিন্নি, তোমার সাথে কটা শাড়ি আছে? এই গোটা 3। যাও, চটপট নিয়ে এসো। এই যে এই নিন মন্ত্রী মশাই, এবার শাড়ির এক প্রান্ত কোমরের সাথে শক্ত করে বেঁধে ফেলুন, তারপর 2 হাত দিয়ে শক্ত করে ধরে রাখুন দড়ি। আমরা ওপর থেকে আপনাকে টেনে তুলছি। সেনাপতি, তোমার গায়েতে খুব জোর, তুমি আগে টানো জোয়ান। হেইস রোগা মন্ত্রী, হেইস। বাবা,
ওরে বাবা, ধরে যে প্রাণ এলো। এবার বুঝতে পারছো তো মন্ত্রী, গোপাল শুধু বুদ্ধিমান নয়, তার সঙ্গে কতটা মানবিক। ওকে তুমি খোঁড়া করে দিতে চেয়েছিলে, আর ও তোমাকে গর্ত থেকে উদ্ধার করলো। আমাকে আমাকে ক্ষমা করে দাও গোপাল। কিন্তু মন্ত্রী মশাই, গর্তে পড়ে আপনার কি চেহারা হয়েছে? পাকে কাদায় মাখামাখি হয়ে ঠিক যেন একটা চামচিকে। ঠিক বলেছো গোপাল, ঠিক যেন চামচিকে। এবার তাই তো। তাহলে আমি মুর্শিদাবাদ যাবো কি করে? চলুন তাহলে দুজনে না হয় এক গাড়িতেই যাব। আমার গায়েও গন্ধ আর আপনার গায়েও গন্ধ, দু ভাইতে মানাবে ভালো। বলি কি এত গালে হাত দিয়ে আকাশ পাতাল ভাবছো? আজকে ছুটি নিয়েছো নাকি? রাজসভায় যাওয়া নেই? হ্যাঁ, সে তো আছেই গিন্নি। তাহলে কি এত চিন্তা করছো? ও বুঝেছি বুঝেছি। বুঝেছো? তা কি বুঝলে শুনি? তোমার মতো হাড় কেপন, সামনে কি খরচা করবে সেই চিন্তাই করছো। খরচা কিসের? আহা, সব যেন ভুলে গেছো। এই কদিন পরে রথ, সে খেয়াল আছে? বিলক্ষণ সেই খেয়াল আছে গিন্নি। হ্যাঁ, আমি তার কথাই ভাবছি। তবেই না বলছি, আমি ঠিক বুঝতে পেরেছি। বলি খালি হাতে কি এবার রথের মেলায় যাবো? তুমি আমাকে চুড়ি কিনে দেবে বলেছিলে, আর তাছাড়া নতুন শাড়িও চাই। হ্যাঁ হবে গিন্নি, হবে হবে, সে চিন্তা নয়। তবে কিসের চিন্তা তোমার? গিন্নি গো, আমার যে বড় কান্না পাচ্ছে। তুমি চলে যাও সামনে থেকে, আমি আবার কেঁদেই ফেলবো। বলো যা। বলি বুড়ো বয়সে তোমার কি সে এত দুঃখ শুনি তুমি একেবারে কেঁদেই ফেলবে? বুড়ো বয়স নয় গো, এ আমার সেই ছোটবেলার গল্প, বুঝলে গিন্নি? গল্প? সত্যিকারের কাহিনী। কি বলো দেখি শুনি। আমার ছোটবেলায় প্রতি বছর রথের দিনে আমার মা বাবা খুব কষ্ট করে হলেও বাড়িতে গাওয়া ঘিয়ের জিলিপি ভাজতো গিন্নি। ও তাই বুঝি। আমার আমার বাবার খুব শখ ছিল, বুঝলে, ওই রথের মেলায় গাওয়া ঘিয়ের জিলিপির দোকান দেওয়া। কিন্তু হায়, সেই স্বাদ বাবার আর পূরণ হয়নি। কাল রাতে আমি স্বপ্ন দেখলাম গিন্নি, বুঝলে, আমি আর আমার বাবা মা সবাই মিলে মেলাতে দোকান খুলেছি, আর সবাই সবাই গাওয়া ঘিয়ের জিলিপি কিনছে গিন্নি। সবাই আমার বাবার খুব সুখ্যাতি করছে, বাবা খুব খুশি। বুঝলাম। তা আমি ছিলাম না সেই স্বপ্নে? তুমি? হ্যাঁ, তোমাকেও তো যেন দেখলাম দোকানে এসে খালি জিলিপি খেয়ে যাচ্ছ, কিন্তু পয়সা দিচ্ছ না। ঠিক জানি তুমি আমাকে নিয়ে এইরকম একটা স্বপ্নই দেখবে। হ্যাঁ গা, আমাকে দেখলে তোমার খালি খরচের কথা মনে হয় নাকি? না গিন্নি, মজা করলাম। আমার সত্যি খুব কান্না পাচ্ছে গিন্নি। এই ভালো কথা বলি, তুমি মা বাবার স্মৃতির জন্য এবারে রথের মেলায় গাওয়া ঘিয়ের জিলিপির দোকান দাও। হ্যাঁ বলছো গিন্নি? তাহলে সত্যি খুব ভালো হয়, জানো, আমি খুব শান্তি পাবো, খুব। হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব। হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে যে গিন্নি। কি? অর্থ। অত অর্থ নেই যে মেলায় দোকান দিতে পারবো। আহা, মহারাজের কাছে গিয়ে চাও না, ঋণী চাও, বলবে পরে শোধ দিয়ে দেবে। মহারাজ তোমাকে নিরাশ করবেন না। হ্যাঁ ঠিক বলেছো গিন্নি, উপায় হবেই। দাও 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 দাও, ভাত দাও, ভাত দাও, খেয়েই আমাকে রাজসভায় যেতে হবে। মহারাজ, আসন্ন রথযাত্রা উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সারা হয়ে গেছে। বড় ময়দানে বিশালভাবে রথ তৈরি হচ্ছে, কারিগররা দিন রাত পরিশ্রম করছে। খুব ভালো, খুব ভালো। আমি রথ বানানোর প্রস্তুতি দেখতে যাব। এ তো খুব ভালো কথা মহারাজ। কি গোপাল, ময়দানে কিরকম রথ বানানো হচ্ছে দেখেছো? মহারাজ, আমি দেখেছি দূর থেকে। তবে রথের যে মেলা হবে সেইখানে নানা রকম ভাবে দোকানিরা তাদের তাবু আর শামিয়ানা খাটানো শুরু করেছে, এটা আমি খুব কাছ থেকে দেখেছি। গোপাল মনে হয় অতিমাত্রায় পেটুক হয়ে গেছে। আগে থেকেই দেখতে গেছে মেলায় কি ধরনের খাবার পাওয়া যেতে পারে। আমি ভোজন রসিক, এ তো মহারাজের অজানা নয় মন্ত্রী মশাই। তবে আমি জানি আপনিও যথেষ্ট লোভী, কোনো রকম খাবার আপনি ছাড়েন না। মহারাজ, গোপাল আমাকে অসম্মান সূচক কথা বলল। আমি যে আপনার বদ হজম হওয়ার কথা জানি মন্ত্রী মশাই, এই গুরুপাক খেয়েছিলেন বলেই বোধহয়। সে কি হয়েছে তোমার মন্ত্রী? এমন কিছু নয় মহারাজ, একটু চুয়া ঠেকুর উঠছিল। কি বলুন না বৈদ্য মশাই? হ্যাঁ মহারাজ, এমন কিছু হয়নি। আমার পাচনে মন্ত্রী মশাই সম্পূর্ণ সুস্থ। বেশ বেশ,
তবে তোমাকে এখন সংযমে থাকতে হবে। কিন্তু গোপাল, তুমি মেলার ওদিকে কি দেখতে গেছিলে? আমি মনে বড় একটি বাসনা নিয়ে গেছিলাম মহারাজ। কিরকম? আমার মা বাবা রথের দিন গাওয়া ঘিয়ের জিলিপি বানাতো। এখন কাল রাতে আমি স্বপ্ন দেখলাম আমি মা বাবা মিলে গাওয়া ঘিয়ের জিলিপির দোকান দিয়েছি মেলাতে। তাই মন খারাপ করে দেখতে গেছিলাম মহারাজ। আহা, বড়ই করুণ ব্যাপার। এ স্বপ্ন কি তুমি ভোরবেলা দেখেছো গোপাল? বিলক্ষণ, একেবারে ব্রাহ্ম মুহূর্তে এই স্বপ্ন দেখার পরেই ঘুমটা ভেঙে গেল আর দেখলাম সূর্যি মামা উঠে গেছেন। ভোরের স্বপ্ন তো মিথ্যে হয় না গোপাল। ঠিক বলেছেন। তাই ভোরের স্বপ্ন যাতে মিথ্যা না হয় তাই ভাবছিলাম এইবারের রথের মেলা একটি দোকান দেওয়া যায় কিনা। তুমি চাইলে দোকান তো দিতেই পারো গোপাল। কি বলছেন মহারাজ? মন্ত্রী, তুমি চুপ করো। কিসের দোকান দিতে চাও গোপাল? গাওয়া ঘিয়ের জিলিপির দোকান মহারাজ। বেশ বেশ বেশ, তুমি দাও দাও গোপাল। কি বলছেন মহারাজ? রাজসভার ভাঁড় রথের মেলায় গাওয়া ঘিয়ের জিলিপির দোকান দেবে? এদিকে রথযাত্রা উপলক্ষে কত কাজ থাকবে, আর তাছাড়া জনমানুষে কি বলবে? মহারাজ, আমি বলছি গোপালকে অনুমতি দেওয়ার আগে একটিবার ভেবে দেখুন। মন্ত্রী, তুমি আগে নিজে ভেবে দেখো, রথের মেলা ছাড়া আজ পর্যন্ত কোনোদিন রথযাত্রা হয়েছে? পণ্ডিত, তুমিই বলো। আগে না মহারাজ, মেলা তো রথযাত্রার অঙ্গ। ঠিক তাই, গোপাল দোকান দিলে সেটাও রথযাত্রার মধ্যেই গণ্য হবে। গোপাল এতে যদি খুশি হয় তাহলে তো অনুমতি না দেবারও কিছু নেই। মহারাজ, আপনি যদি আমাকে কিছু অর্থ সাহায্য করেন তবে বড় উপকার হয়। আমি মহালয়ার আগেই পরিশোধ করতে পারবো আশা করি। এই শুরু হলো মহারাজ গোপালের অনুনয় বিনয়। আমি যে গরিব মন্ত্রী মশাই। মহারাজ, অর্থের অভাবে আমার স্বপ্ন পূরণ হবে না এটা কি আপনি চান মহারাজ? গোপাল, তোমার কোনো চিন্তা নেই। মন্ত্রী, তুমি খাজাঞ্চিকে বলে দাও তো গোপালকে প্রয়োজন মতো অর্থ দিতে। আপনার অশেষ দয়া মহারাজ। গোপাল, তুমি ভালো করে দোকান দাও। আমি নিজে গিয়ে তোমার দোকানের গাওয়া ঘিয়ের জিলিপি খাবো। এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। রাজসভা আজকে তাহলে এখানেই শেষ। কিন্তু বিজ্ঞানী কেন আসেনি? মন্ত্রী, তুমি একবার খোঁজ নিও। নিশ্চয় মহারাজ। একই অবস্থা তোমার বিজ্ঞানী। হ্যাঁ, তুমি ঘুমাচ্ছ? হ্যাঁ, কে মন্ত্রী মশাই? হ্যাঁ, আমি নিজে থেকে তোমার অবস্থা দেখতে এসেছি। মহারাজ খুব চিন্তা করছেন যে তুমি আজকে রাজসভায় এলে না কেন। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেল দেখছি। কাল সারা রাত জেগেই ছিলাম। সে কি? কেন শুনি? এই আমার নতুন আবিষ্কারের জন্য। নতুন আবিষ্কার? বাহ, তা কি আবিষ্কার তুমি করলে শুনি? একটি অদ্ভুত রসায়নের আবিষ্কার। এই শিশিতে আছে। এই শিশিতে কি আছে? আমার আবিষ্কার চুলকানি রসায়ন। মানে? অর্থাৎ কারো যদি হাতে পায়ে চুলকানি হয় তাহলে এই রসায়নের ধূপ ফোঁটা যেখানে চুলকানি সেখানে লাগালেই সেরে যাবে। হ্যাঁ, বাহ, চমৎকার। কোনোভাবেই যেন কারো খাবারে টিনা মেশে, যে এই রসায়ন খাবারের সাথে খেয়ে নেবে সেই মানুষের সারা শরীরে ভয়ঙ্কর চুলকানি শুরু হবে। হ্যাঁ। বলো কি? আচ্ছা, খুব সাবধানতা মানতে হবে। ভালো আবিষ্কার করেছো বিজ্ঞানী। তবে কিনা রাজবৈদ্য তোমার এই আবিষ্কার খুব পছন্দ করবে কিনা সন্দেহ আছে। কেন? আহা, তুমি বুঝতে পারছো না। এটা তো কোনো যন্ত্র তুমি বানাওনি, তুমি বানিয়েছো বলতে গেলে ওষুধ। তাতে কোনো সমস্যা নেই। এটি যদি ওষুধ হয় তাহলে এটি সর্বসাধারণের জন্য রাজবৈদ্যই প্রয়োগ করবে। তা বটে। আমার যেন মনে হচ্ছে এই বিশেষ রসায়ন আমার বিশেষ কাজে লাগবে। আপনি কি কিছু ভাবছেন মন্ত্রী মশাই? বলছি। মহারাজকে এই রসায়ন আবিষ্কারের ব্যাপারে কিছু বলার নেই। সে কি মহারাজ জানবেন না? আহা, মহারাজ নিশ্চয়ই জানবেন। তবে কিনা সামনে রথযাত্রা, বুঝলে? রথযাত্রা থেকে উল্টো রথ অব্দি মহারাজ খুব ব্যস্ত থাকবে। তাই উল্টো রথের পরেই মহারাজকে যা বলার বলো। বেশ। কোনো চিন্তা করো না, তোমার আবিষ্কারের জন্য বড় পুরস্কার তুমি পাবে। হ্যাঁ,
আহ 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 গিন্নি, ও গিন্নি, আরে কি হলো গো? ঘরের বাইরে থেকে গিন্নি গিন্নি বলে হাঁক পাচ্ছ কেন? আরে সুখবর আছে, সুখবর। মহারাজ অর্থ সাহায্য করেছেন এবং রথের মেলায় আমাদের গাওয়া ঘিয়ের জিলিপির দোকান হচ্ছেই। বলো কি? না 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 না, তোমার স্বপ্ন সত্যি হচ্ছে গো। বলেছিলাম না মহারাজ দেবেন। নিজের বুদ্ধিতে না কুলোলে মাঝে মাঝে আমার থেকে বুদ্ধি নিও। আমি কিছু কম যাই না। সে আর আমার থেকে কে বেশি ভালো জানে গিন্নি? আরে আরে আরে, কিরে সব ভিড় করলি কেন? তোদের লেখাপড়া নেই? এখন তো রথের সময়, পণ্ডিত মশাই তাই পাঠশালা ছুটি দিয়েছেন। এই দেখো, ওরা সবাই ভিড় করেছে গাওয়া ঘিয়ের জিলিপির গন্ধে। দাদু কি জিলিপি এনেছো? আহ, জিলিপি এখন কি সেরা নোলা হয়েছে বলো? তাহলে দাদু যে বলল জিলিপির গন্ধ। আরে হ্যাঁ হ্যাঁ, জিলিপির গন্ধ আসবে রথের মেলায়। বুঝলি তোরা, আমাদের দোকান হচ্ছে রথের মেলায়। উমা, দাদুর জিলিপির দোকান? হ্যাঁ। কি মজা কি মজা! আমরা সবাই জিলিপি খাবো, আর আমি রোজ অনেকগুলো করে খাবো। মনে হচ্ছে তোমার দোকানের সব জিলিপি এরাই খেয়ে নেবে গো। তারপর পেটের ব্যথায় আমার কাছে এলে প্রত্যেকটাকে ঠ্যাঙাবো। হ্যাঁ, সে তো পাঁচন না গিললে তোদের শান্তি হবে না, বেশ বুঝতে পারছি। গিন্নি, কড়াই গরম হোক। মহারাজ এক্ষুনি রথযাত্রার উদ্বোধন করবেন। হয়ে গেলেই আমি চলে আসছি। কি গোপাল, তোমার সব প্রস্তুত? হ্যাঁ মহারাজ। জয় শ্রী জগন্নাথ, জয় শ্রী বলরাম, জয় মা সুভদ্রা, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। ভগবান শ্রীকৃষ্ণ তার মাসির বাড়ির উদ্দেশ্যে জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রার সাথে রথযাত্রা করে রওনা দিচ্ছেন। তার সেই রথযাত্রার রথের রশি টেনে মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্র রথযাত্রার উদ্বোধন করবেন। আমি রশিতে হাত দিচ্ছি, বাকিরাও হাত লাগাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মহারাজ, আপনি জিলিপি খাবার পরেই সবাই খাবে। গোপাল যে দেখছি নিজেই ময়লা হয়ে গেছে, এটা কিরকম হলো? আপনি মিছেই চিন্তা করছেন মন্ত্রী মশাই। বাবা যেরকম বানাতে পারতেন তেমনটি এখানের কোনো ময়রা পারবে না। আর এরকম জিলিপি বানানো আমার বাবা মাই আমাকে শিখিয়ে দিয়ে গেছেন। সত্যি গাওয়া ঘিয়ের কি চমৎকার সুবাস বেরিয়েছে। ঠিক বলেছো পণ্ডিত। আমাকে ধন্য করুন মহারাজ। বাহ বাহ বাহ, চমৎকার গোপাল। আরে তুমি কি ধন্য হবে, তোমার জিলিপি খেয়ে আমি তো নিজেই ধন্য হয়ে গেলাম। সত্যি গোপালের যে এত গুণ সে তো জানাই ছিল না।
সবই আপনার কৃপা মহারাজ। আপনি সাহায্য না করলে এই দোকান তো হতোই না। এ কি গোপাল, তুমি আমাকে দিলে না? আগে আমি ভাবলাম মন্ত্রীমশাই কয়েকদিন আগে আপনি বৈদ্যর থেকে বদ হজমের জন্য পাঁচন খেয়েছিলেন, আর এখন গাওয়া ঘি আপনার পেটে সহ্য হবে না। এটা গোপাল বিচক্ষণের মতোই বলেছে। ঠিক গোপাল ঠিক। না 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 মন্ত্রী, আর এখন গাওয়া ঘিয়ের জিলিপি কিন্তু মোটেই খাওয়া চলবে না, এটা রাজার আদেশ। গোপাল, তোমার গাওয়া ঘিয়ের বদনাম আমি করেই ছাড়বো, আর এই সুযোগ মনে হয় আমার হাতেই এসে গেছে। বেশ গোপাল বেশ, তবে দেখো সাবধানে, তোমার গাওয়া ঘিয়ে কৃষ্ণনগরের মানুষের যেন কোনো ক্ষতি না হয়। মহারাজ, মেলা তো সকালে নেই, গোপাল রাজসভায় নেই কেন? এই প্রশ্নটাই আমি ভাবছি মহারাজ। রথের মেলা হবে বলে তো রাজকার্য বন্ধ থাকতে পারে না, কিন্তু গোপাল জিলিপি ভাজছে বলে শেষে রাজসভায় আসবে না, এ কেমন ব্যাপার? গোপাল এই 7 দিন আসবে না বলেছে আমাকে, আর আমি ছুটিও মঞ্জুর করে দিয়েছি। সত্যি বলতে মহারাজ, কি অসাধারণ জিলিপি খেলাম ভাবতেই পারছি না। গোপাল দিল জিলিপির প্যাঁচ রথের মেলায়, যত পারো খেয়ে নাও চেটে পুটে এই বেলায়। বেশ বেশ। আচ্ছা মন্ত্রী, বিজ্ঞানীর কি খবর? খবর নিয়েছি মহারাজ, বিজ্ঞানী নতুন আবিষ্কারে খুব ব্যস্ত। কিছু আবিষ্কার করেছে, মানে কিছু বলেছে? না মহারাজ, আমি নাকি বুঝবো না, আপনাকেই বলবে। হ্যাঁ, বেশ বেশ বেশ। তাড়াতাড়ি দাও গোপাল, তোর সইছে না। এত ভালো মনে হয় বারবার খাই। তোমার সুখ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়ুক গোপাল, কি অসাধারণ জিলিপি! বাহ বাহ! সবই আমার মা, বাবা আর এখন মহারাজের আশীর্বাদ, বুঝলে রামু? এই পুটি, টেপা, নেপলা, গুলটে, এদিকে আয়, এদিকে আয়। আরে তোরা দেখছি এই দোকান ছেড়ে অন্য কোনো দিকে যাচ্ছিস না রে। এই যে নিয়ে যা জিলিপি, এই শেষবার। আজ আর নয়, অনেক খেয়েছিস। হ্যাঁ, কাজ হয়ে গেছে? একদম নিখুঁত ভাবে হয়ে গেছে। বেশ, একটা কাজ হলো, এবার আর একটা কাজ বাকি আছে। কাজ পুরো হলে আমাদের কথাটা যেন মাথায় থাকে মন্ত্রী মশাই। বেশি কথা বলবি না, তোদের মোহর না দিয়ে কবে কোন কাজ করিয়েছি বলতে পারিস, কিন্তু যে কাজ সেটা ঠিক করে কর, যা পাবার সব পেয়ে যাবি। যে আজ্ঞে। যা, এখন বাকি কাজ করে ফেল। কি কেমন খাচ্ছ সবাই গাওয়া ঘির জিলিপি? আমার ভীষণ গা চুল করছে, বাপরে বাপ! আরে ওরে বাবারে, আমার গাও তো জ্বালা জ্বালা করছে রে। উফ, কি ভয়ঙ্কর চুল করছে! ওরে বাবারে! মানে কি জ্বালা করছে না চুলকাচ্ছে? এই গোপাল, তুমি জিলিপিতে কি মিশিয়েছো? সে কি গো, জিলিপি তো জিলিপি, গাওয়া ঘি দিয়ে বানিয়েছি, যেমন ভাবে জিলিপি হয়। এই যে বাবা, যে বাপ! ইনি গতিক ভালো বুঝছি না, তুমি পিছন দিক দিয়ে চলে যাও রানীমার কাছে, আমি আসছি। টেপা, গুলটে, পুঁটি, নেপলা, পালা! তুমি বিচলিত হয়ে থেকো না, আর কান্নাকাটি মোটেই আমার পছন্দ নয়। মন শক্ত করো, আমি জানি গোপাল নিরাপদেই আছে। কিন্তু কিন্তু ও তো বাড়ি আসেনি, কোথায় গেল? মন্ত্রী, গোপালকে খুঁজতে চারিদিকে লোক পাঠাও তো। ঠিক কি হয়েছে, কেন সবাই এত ক্ষেপে গেল, সেটা আমি গোপালের মুখ থেকেই শুনতে চাই। আমি তো ভাবতেই পাচ্ছি না গোপাল কেন খাবারে বিষ মেশাবে। না মহারাজ, না, গোপাল কোনো বিষ মেশায়নি মহারাজ, কোনো বিষ মেশায়নি। সে তো না হয় বুঝলাম, কিন্তু এত লোকে একসাথে গা ভর্তি চুলকানি হলো, খাবারে নিশ্চয়ই কিছু ছিল।
মহারাজ, অদ্ভুত ব্যাপার, আরো অনেকের খাবারের দোকান ছিল, শুধু গোপালের বানানো জিলিপি খেয়েই এমনটা হলো? হা, সে পরে ভাবা যাবে। প্রহরী, মহারাজ, তুমি আজকে গোপালের বাড়ি পাহারা দেবে সারা রাত। আর যদি গোপাল ফেরে তাহলে কিন্তু অবশ্যই আমাকে খবর পাঠাবে। যথা আজ্ঞা মহারাজ। এটা কি হলো? মন্ত্রীমশাই আমাদেরকে বললো কাজ হয়ে গেলেই আমাদের মোহর দিয়ে দেবেন, আর এখন তো পালিয়ে বেড়াচ্ছেন। পালিয়ে যাবি কোথায়? মোহর আমাদের দিতেই হবে। যা বলেছেন তাই করেছি। বিজ্ঞানীর যন্তর ঘর থেকে শিশি চুরি করেছি, আর ওই শিশিতে যা ছিল সব ওই গোপালের গাওয়া ঘিয়ের মধ্যে ফেলে দিয়েছি। খবর পেয়েছি যে ওই গাওয়া ঘিয়ের জিলিপি খেয়ে লোকজনের গা মাথা সব চুল করছে। গোপাল পালিয়ে গেছে। মন্ত্রী যা চেয়েছে সব হয়েছে। এখন যদি আমাদের মোহর না দেয় তাহলে সত্যি বলছি ওই রাজাকে গিয়ে সব বলে দেবে। হ্যাঁ, কে রে? ওয়া বাবা, এই তোরা পুচকে! তোদের খেল খতম। আমাদের ছেড়ে দিন। কি কাণ্ড! আমার আবিষ্কারের কথা শুনে এই চোর দুটো চুরি করলো, আর ওই ওষুধ পুরো গোপালের গাওয়া ঘিতে ঢেলে দিল। হ্যাঁ, আমরা কিছু জানি না মহারাজ। আমাদের তো মন্ত্রীমশাই যা করতে বলেছেন আমরা তাই করেছি। না না, ওরা মিথ্যে বলছে। ও, তা মন্ত্রী মশাই, আমরা মিথ্যে কেন বলবো? আপনার তো আমাদের মোহর দেবার কথা ছিল। মহারাজ, আমাকে যেতে হবে। আমার বদহজম আবার নতুন করে হচ্ছে, শরীর ঠিক জুতের নেই। আরো বদহজম তোমার হবে। সবুর করো। কোথায় যাবে মন্ত্রী? তোমার জন্য তো বড় শাস্তি অপেক্ষা করছে। ছি 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 ছি। শুধু গোপালকে হিংসে করে তুমি এই কাজ করলে। গোপাল, আজ্ঞে মহারাজ। তোমার দোকান আবার হবে, আর আমি যা সাহায্য করেছি তার তোমাকে ফেরতও দিতে হবে না। সবই আপনার কৃপা মহারাজ। তোমার আরো একটা কাজ আছে গোপাল। ওই মানে গাওয়া ঘিয়ের জিলিপির কিছু কি অবশিষ্ট আছে? আমার সঙ্গেই আছে মহারাজ। এই ন্যাপলা, খাও মন্ত্রী, খাও। মহারাজ, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। মন্ত্রী, যা বলছি সেটা করো। মহারাজ, এ তো একদম বাসি জিলিপি। ওরে বাবা রে! কি কাচু করছে মহারাজ! ওরে বাবা রে, কি কাচুল করছে রে বাবা! উরে বাবরি! চোর চোর চোর! ধর বেটাকে, ধর। আমার সব নিয়ে নিল রে। মান সম্মান সব চুরি হয়ে গেল। ও গিন্নি, কিছু একটা করো না। ও গিন্নি! এই বলি তোমার হলো কি? হ্যাঁ, চোর! এই কোথায় চোর? হ্যাঁ, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, না, ঠিকই তো আছে। চুরি তো কিছু যায়নি। তবে যে স্পষ্ট দেখলাম চোর ঢুকেছে। আমার সবকিছু ঠিক আছে তো? তখন বলেছিলাম রাতের বেলায় অত ইলিশ মাছের পাতুরি খেও না। তা শুনলে আমার কথা? হ্যাঁ, কি এমন খেলাম বলো? ওই গোটা 5 পাতুরি আর খান কয়েক ভাজা খেয়েছি। এই রাত দুপুরে মিথ্যে কথা বলো না তো। ঘুমাও, আমাকে আর জ্বালিও না। কিছু একটা চুরি তো হয়েছে, কিন্তু কি তা বুঝতে পারছি না। না 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 না, আমার স্বপ্ন কখনো মিথ্যে হয় না। দয়া করে রাতের বেলায় আর স্বপ্ন দেখো না। দিনের বেলায় যত খুশি দেখো, আমার কিচ্ছুটি বলার নেই। এটা মহারাজ বুঝবে। ঘুমাও। ঘটা, এক ঘটার কদ্দূর রে? যা ওজন, আর তো বইতে পারছি না রে। এই এসে গেছি। সামনে সেই পুরো বাড়ি। লোকে বলে ভূতের ডেরা। এদিকে কেউ আসে না। ওখানেই মাল লুকিয়ে রাখবো, কেউ জানতে পারবেন না। চল চল, কাজ হয়ে গেছে।
কিন্তু একটা সমস্যা হয়ে গেল রে, একবার চটি আটকে গেছে পুরো বাড়িটাতে। এখন কি করি? আর কি করবি? আবার চটি খুঁজতে যাবি নাকি? হ্যাঁ, চল চল চল, তাড়াতাড়ি চল। দাঁড়া, সামনেই গোপালের বাড়ি, দেখি কিছু হাতাতে পারি কিনা। তুই বাইরে দাঁড়া, আমি ভেতরে একবার উঁকি মেরে দেখে আসি গে। এই তোর হাতে ওটা কি রে? চটি মনে হচ্ছে। এক পাটি পেয়েছি, এখনকার মতো কাজ চলে যাবে। চল চল চল, আর দেরি করিস না, চল। গেল 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 আমার সব কিছু গেল, সব কিছু গেল। কি হলো সকাল সকাল এত চেঁচামেচি কেন? চোখে কি নেমা পড়েছে তোমার? দেখতে পাচ্ছ না ঘরে কিচ্ছুই নেই, সব চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে। এই তো আমার ঘরে চুরি! কার এত বড় সাহস মন্ত্রীর বাড়িতে চুরি করার সাহস পায়? এই বড় বড় কথা বললো না তো, তোমার কত মুরত তা আমার জানা আছে। এই যে মন্ত্রী মশাই, শোনো, আমার চুরির মাল যদি আমি ফেরত না পাই তো তোমাকেও ঘরে ফিরতে হবে না। এই আমি বাড়ি ছাড়লাম, তোর ধরা না পর্যন্ত ঘরে ফিরবো না বলে গেলাম। কি আশ্চর্য, আমার এক পাটি চটি যে খুঁজে পাচ্ছি না। কে নিল বলো তো? ধুর, আমি কোত্থেকে জানবো? দেখো কাউকে দিয়ে এসেছো কিনা। আরে বাবা, আমি এক পাটি দেবো কেন? হ্যাঁ, দিলে তো দু পাটি দেবো নাকি? এই দেখো, সকাল থেকে চটি চটি করে বাড়ি মাথায় তুলো না, আমার অনেক কাজ আছে। কিন্তু এক পাটি চটি নিয়ে চোর কি করবে? বাকি পাটিটা কোথায় পাবে? না 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 না, এর মধ্যে একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি। ঠিক আছে, আজ রাজসভায় এক পাটি পড়েই যাও, মহারাজকে ব্যাপারটা বুঝিয়ে বলতেই হবে। এটা কি হলো? জিনিসপত্র সব কোথায় গেল? সব চুরি হয়ে গেছে। কোন ব্যাটার এত সাহস আমার বাড়ি থেকে সব লোপাট করে দেয়? ভেবেছেটা কি? ভেবেছে কি ধরতে পারবো না? আমি রাজ্যের মন্ত্রী, তোরা খবর লাগা, দেখ কে চুরি করলো। তোদের সঙ্গে তো চোর বাটপারদের ভালোই যোগাযোগ আছে। এই বটা, তুই কিছু জানিস? এত বড় সাহস আমরা ছাড়া আর কার আছে? ঠিক বলেছিস, তোরা ছাড়া এত বড় সাহস কে দেখাবে? ওই যে চালা কাজগুলো দেখছিস, একটা একটা করে তোদের পিঠে ভাঙবো। বল বল, চুরির মাল কোথায় রেখেছিস? বল, এক্ষুনি নিয়ে আয়, নইলে। আমি কিছু জানি না, যা জানে সব ওই বটা। যাব বাবা, আমি আবার কি জানি? ওরে বাবারে, পিঠের হাড় ভেঙে যাবে তো, হাঁটবো কি করে, খাবো কি? এই ঘরটা সত্যি করে বল না রে। আমি আবার কি বলবো? আমি আগেই বুঝেছিলাম তোরাই চুরি করেছিস, কিন্তু লক্ষ্য করছিলাম কখন তোরা সত্যি কথাটা বলবি। থাক, তোমার আর বুদ্ধি খাটিয়ে লাভ নেই, চোর পালালে তোমার বুদ্ধি বাড়ে। শোন, মাল ফেরত না পেলে তোদের মন্ত্রী মশাইয়ের সব কীর্তি আমি রাজা মশাইকে জানিয়ে দেব। আমি ছেড়ে দেবার পাত্রী নই। চল চল, আর দেরি না করে চুরির মাল উদ্ধার করে আনিগে। কি রে, এক পাটি নাগরা আর এক পাটি ছেঁড়া চপ্পল, এ কে পরে এসেছে রে? কে আবার? বটা? বেটাকে বারবার বললাম এক পাটি নিয়ে আসিস না, দুটো পাটিই নে। তো কে কার কথা শুনে? নাগরাটা খুব চেনা চেনা লাগছে রে। দেখলি ঘটা, একেই বলে মন্ত্রীর চোখ। আগে আপনি ঠিকই ধরেছেন, কাল গোপালের বাড়ি থেকে কিছু গেঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, পারিনি, তাই এক পাটি চটি নিয়ে এসেছি। তাছাড়া আমার চটিটাও গেছিল ছিঁড়ে।
দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর ঠিক করে বল, গোপালের বাড়ি থেকেই নাগরাটা নিয়েছিলি তো? হলপ করে বলতে পারি ওটা গোপালেরই জুতো। আমি গোপালের বাড়ি চিনি না। তবে শোন, একটা বুদ্ধি এসেছে মাথায়। মহারাজকে গিয়ে যদি বলি চোর তার এক পাটি জুতো ফেলে রেখে গেছে আর সেটা গোপালের, তবে চুরির দায় গিয়ে পড়বে গোপালের ওপর। গোপালকে আমার চুরি যাওয়া সব মাল কিনে দিতে হবে, আর তোদের কাছে তো আসল চোরাই জিনিস আছেই। দুদিক থেকেই লাভ হবে আমার। অনেক বুদ্ধি করেই আপনার বাড়িতে চুরি করেছি আমরা। এখন দেখলেন তো কত লাভ হলো আপনার। আরে তা কি আর বুঝিনি? ঠিক বুঝেছি। আমার বউয়ের মাথায় ঘিলু বলে কিছু নেই, তাই তোদের এমন বকাঝকা করলাম। কিছু মনে করিস না বাবারা। এ কি গোপাল, তোমার এক পায়ে জুতো আর এক পা খালি? ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। মহারাজ, কাল এক আজব চোর এসে আমার এক পায়ের জুতো নিয়ে গেছে মহারাজ। যা, এই আবার হয় নাকি? মহারাজ, আমার সর্বনাশ হয়ে গেছে। বাড়ির সব কিছু চুরি হয়ে গেছে। সে কি, তোমার বাড়িতে চুরি? না 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 না, ব্যাপারটা তো তাহলে খুব গুরুতর। চোর কিন্তু আমি ধরে ফেলেছি, এখন শুধু চোরাই মাল উদ্ধার করতে হবে। হ্যাঁ, চোর ধরে ফেলেছো? বাহ 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 বাহ, কাজ তো তাহলে হয়ে গেছে। তা বলো, চোর কে? তাকে ধরে আনতে হুকুম দিই। ধরে আনতে হবে না মহারাজ, চোর এই সভাতেই বসে আছে। হ্যাঁ, এখানে বসে আছে? তার মানে আমার সভাসদদের মধ্যেই কেউ একজন চোর, তাই তো বোঝাতে চাইছো? আগে হ্যাঁ মহারাজ, আমি ঠিক তাই বোঝাতে চাইছি। তার আগে দেখুন তো এই জুতোটা চিনতে পারেন কিনা। আরে এ তো গোপালের জুতো, তার মানে কাল চোর আমার বাড়ির সামনে অসাবধানে এই এক পাটি জুতো ফেলে রেখে পালিয়েছে। এবার আপনি বিচার করে বলুন চোরকে। তা গোপাল, তোমার কিছু বলার আছে? মহারাজ, আমি তো আগেই বলেছিলাম কাল একটি চোর আমার এক পাটি জুতো নিয়ে পালিয়েছে। মহারাজ মাত্র এক পাটি জুতো নিয়ে পালিয়েছে, আর কিছু নেয়নি। এটা কি বিশ্বাসযোগ্য বলে মনে হয় আপনার? আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি যে আমার বাড়িতে চুরি হয়েছে। গোপাল পারবেন। চোর কারো বাড়ি থেকে এক পাটি জুতো চুরি করেছে, এটা আমি অন্তত বিশ্বাস করতে পারছি না। গোপাল, সব প্রমাণই তো তোমার বিরুদ্ধে যাচ্ছে। এবার বলো তুমি কি শাস্তি নিতে চাইছো? আমি আবার বলছি মহারাজ, আমি এই চুরির বিষয়ে কিছুই জানি না। শুধু শুধু একটা ব্যাপারে খটকা লাগছে, চোর কখনো কারো বাড়িতে জুতো পরে চুরি করতে যায় তা জানা ছিল না মহারাজ। চোর রাজসভার সদস্য হলেও নিজের অভ্যাস তো ছাড়তে পারে না। অকাট্য যুক্তি, এরপর আর কিছুই বলার নেই। গোপাল, আমি রাজা, ফলে আমাকে তো বিচার করতেই হবে। আর সমস্ত কিছু শুনে মনে হচ্ছে সব যুক্তি তোমার বিরুদ্ধে গেছে, কিন্তু মন্ত্রীর যা যা চুরি গেছে তা কিন্তু তোমাকে ফেরত দিতে হবে গোপাল। কি মন্ত্রী, খুশি তো? আরে আগে কথাটা শোনোই তো, যা চুরি গেছে তার দ্বিগুণ ফেরত পাচ্ছ। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। আগে মালানো, তারপর শুনবো। এই দিব্যি কেটে বলছি, যা গেছে তার থেকে অনেক বেশি বাড়িতে আসবে। আর দিয়েছি এই চুরিতে গোপালকে ফাঁসিয়ে। ভাগ্যিস বটা গোপালের এক পাটি জুতো নিয়ে এসেছিল, তাই তো কাজটা হয়ে গেল। গোপালকে আমার চুরি যাওয়া সব মাল ফেরত দিতে হবে, আর আমাদের মাল তো লুকোনোই আছে, সেটা তো পাবোই। এটা আগে বলতে কি হয়েছিল? তোমার বুদ্ধি নেই তা কিন্তু আমি কখনো বলিনি গো। এই যাও যাও যাও, হাত মুখ ধুয়ে এসো, কিছু খেতে দি। না, আর রাজবাড়িতে যাব না। কেন গো, কি হয়েছে? কাল রাতে স্বপ্ন সত্যি হয়েছে, কেউ আমার সম্মান চুরি করেছে।
সে কি গো, তোমার সম্মান যারা চুরি করেছে তাদের ধরা তো তোমার পক্ষে একেবারে অসম্ভব নয়। তবে এত চিন্তা করছো কেন? চোর এক পাটি জুতো চুরি করে আমাকেও চোর বানিয়ে দিল। তোমায় চোর বানিয়ে দিল? কে? কার এত সাহস? মন্ত্রীর নিজের বাড়িতে চুরি করিয়ে আমার নামে তার দায় চাপিয়ে দিল। কিভাবে চাপাবে? একটা যুক্তি তো থাকবে। ওই যে কেউ আমার এক পাটি জুতো চুরি করেছে, সেই জুতো মন্ত্রীর বাড়ির সামনে ফেলে আমাকে চোর প্রতিপন্ন করেছে। সে কি মহারাজ এই কথা বললেন? মহারাজ বলেছেন এই জুতো যার সেই চোর। ভাবার কিছু নেই দাদু, যেভাবেই হোক চোরকে ধরতে হবে, তার কাছ থেকে মাল উদ্ধার করে মন্ত্রীকে ফেরত দিতে হবে। কোথা থেকে দেবে? আমাদের কি সেই ক্ষমতা আছে? সেটাই তো ভাবছি। ভাবার কিছু নেই দাদু, যেভাবেই হোক চোর ধরতে হবে, তার কাছ থেকে মাল উদ্ধার করে মন্ত্রীকে ফেরত দিতে হবে। ঠিক বলেছিস, কিন্তু মাল উদ্ধার করতে গেলে মন্ত্রী বটা আর ঘটার উপর নজর রাখতে হবে। এই কাজ করবে ন্যাপলা আর গুলটে। কিরে, তোরা পারবি তো? এটা কোনো কাজ হলো দাদু? কিন্তু বটা ঘটাকে পাবো কোথায়? বটা ঘটা জঙ্গলেই কোথাও না কোথাও থাকে, তাদের একটু খুঁজে বার করতে হবে। ন্যাপলা, তুই ঘুরবি মন্ত্রীর বাড়ির আশেপাশে, আর গুলটে ফল কুড়োতে কুড়োতে দেখবি বটা ঘটাকে কোথাও পাওয়া যায় কিনা। শোন ঘটা, মন্ত্রী কিন্তু সব ঝেড়ে দেবে, আমাদের কপালে সেই আমের আঁটি। সেটাই তো ভাবছি। আরে মন্ত্রী তো দুভাবেই লাভ করবে, গোপালকে মাল ফেরত দিতে হবে কিনে, আর আমরা দেব ওই চোরাই মাল উদ্ধার করে। তাতে আমাদের কি লাভ হলো বলতো? শোন, গোপাল যা যা দেবে তা আগে দিক, মাল পেলে আমরা সব ঝেড়ে দেব। আর মন্ত্রী তো আর জানে না যে কোথায় সব লুকিয়ে রেখেছি, দেব বেটাকে ভক্তি খাইয়ে। কি ব্যাপার, আজ রাজসভায় যাবে না? আজ মহারাজ ছুটি দিয়েছেন, বাড়ি থেকে যা যা জিনিস হারিয়েছে তা লিখে গোপালকে দিয়ে দিতে হবে না? নাও একটা কাগজ নিয়ে এসো তো, ফর্দ বানাই। এক্ষুনি নিয়ে আসছি। এই শোনো শোনো, তোমার ওই বটা আর ঘটা আদপে জিনিস ফেরত দেবে কিনা জানি না, বেশ বাড়িয়ে বাড়িয়ে লিখো। সব শুনেছি আমরা, মাল চুরি করবো আমরা, গোপালের এক পাটি জুতো ঝেড়ে দেবো আমরা, গোপালকে চোর বানাবো আমরা, আর দু তরফ থেকে মাল কামাবেন আপনি। শুনুন মন্ত্রী মশাই, এক ভাগ কিন্তু আমাদের। হ্যাঁ, আচ্ছা এই ব্যাপার, তাহলে দাদু তো ঠিক কথাই বলেছে, পুরোটাই মন্ত্রীর কাজ, সঙ্গে বটা আর ঘটা। দেবো কি রে, ঘর দিয়ে দিয়েছি তো রে। এখন বলতো কোথায় চুরির মাল লুকিয়ে রেখেছিস? অনেক চালাকি করে রেখেছি গোপন জায়গায়, আর কথা বার করতে পারবেন না। হ্যাঁ, সেখানেও যেতে পারবে না, ভয়ঙ্কর জঙ্গল, সেটা আবার ভূতের বাড়ি বলে লোকে। আমরা না দিলে আপনি কিছুতেই নিতে পারবেন না। ভূতের বাড়ি জঙ্গলে? আরে সেটা তো আমি চিনি। আচ্ছা, সেখানেই তাহলে চোরাই মাল রাখা আছে না? এক্ষুনি গিয়ে তাহলে ন্যাপলাকে খবর দিতে হবে, যেভাবেই হোক দাদুকে তো বাঁচাতে হবে। জ্যোতিষী তো ভালোই লোক জমিয়েছে, সবাই তার কথা মন দিয়ে শুনছে, ভাগ্য গণনা করাচ্ছে। আচ্ছা, একটা বুদ্ধি মাথায় এসেছে, দেখি কি করা যায়। হ্যাঁ গো, ওই জ্যোতিষী সাজার সাজ পোশাক কোথায় পাওয়া যায় বলো তো? আমার কাছেই পাবে। তা হঠাৎ জ্যোতিষী সাজার শখ হলো কেন? এই বাড়ির ছোটদের একটু চমকে দেবার জন্য। আচ্ছা আচ্ছা, তোমার রসবোধ আছে তা আমরা জানি, তা এখানে এসে নাও, আমি সাজিয়ে দিচ্ছি।
বাড়িতে কে আছো? বেরিয়ে এসো, কথা আছে। এই পুটি পুটি বলি দেখ তো কে এসেছে। সন্ন্যাসী বলে মনে হচ্ছে। না, আমি সন্ন্যাসী নই। এ বাড়িতে শুভ যোগ আছে দেখে চারটি খেতে এসেছি। এই না বাবা, আমাদের বড়ই খারাপ সময় যাচ্ছে বাবা। তার সঙ্গে খাওয়ার কি সম্পর্ক? খাবার দাবার সব সময় মঙ্গলময়, বিশেষ করে ইলিশ মাছের পাতুরি। এত কথা জানলেন কি করে? আরে দিদা, ইনি তো আমাদের দাদু, চিনতে পারলেন না? মহারাজের আক্কেল ফেরাতেই এই ভেক ধরেছি গিন্নি। পেয়েছি পেয়েছি পেয়েছি, চোরাই মালের সন্ধান পেয়েছি। জঙ্গলের মধ্যে যে ভূতের বাড়িটা আছে না, সেখানে বটার ঘটা মাল লুকিয়ে রেখেছে। মন্ত্রী এখনো জানেই না জায়গাটা কোথায়। তোরা চিনিস তো? তাহলেই হবে। না, গোপালকে একটু বেশি শাস্তি দিয়ে দিয়েছি। বেচারার তো এত ফেরত দেবার ক্ষমতাই নেই। কিছুই শাস্তি দেননি, আপনি নরম মনের মানুষ, তাই অন্য কেউ হলে ওকে শুলে চড়াতো। পণ্ডিত, কথায় কথায় লোককে শুলে চড়াতে তোমার খুব ভালো লাগে, তাই না? যেদিন তোমায় চড়াবো না সেদিন বুঝবে। এখন বেশি কথা বলো না, আমার মন মেজাজ মোটেই ভালো নেই। মহারাজ, একটা কথা আপনাকে জানাতেই বিনা আমন্ত্রণে এখানে চলে এলাম। প্রণাম প্রণাম বাবা, বেশ করেছেন এসেছেন। আপনি কি জ্যোতিষী? আগে হ্যাঁ মহারাজ, আসলে এই রাজ্যে বড় দুর্দিন ঘনিয়ে আসছে, তাই আপনাকে সাবধান করতে এলাম। আমার রাজ্যে দুর্দিন? হ্যাঁ মহারাজ, আপনার রাজ্যে গোপাল নামের এক ভাঁড় আছে। সে কিন্তু চুরি করেনি, অথচ আপনি তাকে কঠিন শাস্তি দিয়েছেন। মিথ্যে কথা, গোপাল ছাড়া আর কে চুরি করবে? গোপাল চুরি করেনি, করেছে মন্ত্রীর মাস্তুতো ভাইয়ের। আমি প্রমাণ করে দেব। মাস্তুতো ভাই? আমার কোনো ভাইই নেই। কথায় বলে চোরে চোরে মাস্তুতো ভাই, এক্ষেত্রেও তাই হয়েছে। যদি প্রমাণ চান তো এক্ষুনি আমার সঙ্গে চলুন, চোরাই মাল কোথায় রাখা আছে তা দেখিয়ে দেব আমি। চলুন চলুন সেনাপতি, তোমাকেও যেতে হবে। দুটো বাচ্চা ছেলেও যাবে, তারা রাস্তা চেনে। নিশ্চয়ই নিশ্চয়ই। ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, সেখানেই চুরির মাল রাখা আছে। মাল কিন্তু এক্ষুনি পাচার হয়ে যাবে, তার আগেই বাড়িটা ঘিরে ফেলা উচিত। ঠিক ঠিক, প্রহরীরা তোমরা বাড়িটাকে ঘিরে ফেলো, তারপর বামাল সমেত ঠিক চোর ধরা যাবে। ঘটা পালা, পিয়াদাদের নিয়ে ওই দেখ বাড়ি ঘিরে ফেলেছে। পালা পালা ঘটা পালা। কোথায় পালাবি? হ্যাঁ, কোথায় পালাবি? আগে চোরাই মাল বার করে দে, তারপর পেটাই কাকে বলে দেখিয়ে দিচ্ছি। মাল দিয়ে দিচ্ছি, কিন্তু বিশ্বাস করুন আমরা এইসব কাজ করেছি ওই মন্ত্রীর কথায়। আগে মাল বার কর, তারপর সব কথা শুনবো। ওই যে দেওয়ালের ফোঁকর আছে, সেখানেই হাত ঢোকালে মালের বস্তা বেরিয়ে আসবে। ওটাই মন্ত্রীর বাড়ির চুরির জিনিস। হ্যাঁ, আমি বার করবো? তোর সাহস তো কম নয়। যা যা যা, নিজের হাতে বার করে নিয়ে আয়। যে আগে হুজুর। এবার চল মহারাজের সামনে চল। এরাই মন্ত্রীর মাস্তুতো ভাই। মন্ত্রীর নির্দেশেই তারা চুরি করে সেই চুরির দায় গোপালের উপর চাপিয়ে দিয়েছিল। গোপাল নির্দোষ মহারাজ। আমার কেন জানি না একটা সন্দেহ হচ্ছে, আসলে আপনি কি? মানে এত বুদ্ধি তো একজনেরই আছে, আর সে হলো গোপাল। আমি গোপাল মহারাজ। এইভাবে না আসলে আপনি আমায় হয়তো রাজসভায় ঢুকতেই দিতেন না। ছদ্মবেশে আসার জন্য আমায় ক্ষমা করে দেবেন মহারাজ। ক্ষমা কি? তোমায় তো আমি মাথায় করে রাখবো। আর মন্ত্রীর মাস্তুতো ভাই
অসহায়দের কি অবস্থা করি সেটা একবার দেখে নিও। যথাজ্ঞা মহারাজ। এই শোনো, ভোলা ময়নার দোকান থেকে 1 সের ছানা কিনে নিয়ে আসবে। হ্যাঁ, মা খেতে চেয়েছে। হ্যাঁ, আবার ছানা? না না, আর পারবো না। মাসের শেষ, এখন একদম বায়না করবে না। ছানা? হেহ, এখন দানা কিনবার সামর্থ্য নেই। না না, একদম ছানার বায়না না। বায়না করবে না? আবার কিরকম? এতদিন পর মা এসেছে, আমি মাকে একটু ভালো মন্দ খাওয়াবো না? এই তো কাল রসবড়া মনোহর নিয়ে এলাম, আজ আবার ছানা। তোমার মায়ের খাওয়া দেখে আমার চোখ একেবারে ছানা বড়া হয়ে যাচ্ছে। তুমি কি গো এইরকম হিসাব করছো? মা বলে কথা। আচ্ছা, আজ মাসের কত তারিখ? বলো 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 বলো, কত তারিখ বলো? 15 তারিখ। তো কি হয়েছে? বলি মাসের অর্ধেক দিনেই তোমার বেতন শেষ। হ্যাঁ, টাকাগুলো কোথায় যায়? এই এই, ঠিক জায়গায় ধরেছিস, ঠিক জায়গায় ধরেছিস। একদম মাসের হিসেব চা। কিপ্টে কোথাকার, মাসের অর্ধেক দিনে বেতন শেষ হয়ে যায়, কোথাও বাজে খরচ করে নিশ্চয়ই। এই যে একদম ভুল ভাল কথা বলবেন না কেমন? সকালবেলা মাথা খুব ঠান্ডা আছে তাই রক্ষে, নইলে এক্ষুনি তাণ্ডব শুরু করে দিতাম, ভূতের নাচন। কিপ্টে জামাই? আমাকে কিপ্টে বলছেন? হ্যাঁ, আপনি কি? হ্যাঁ, কিপ্টের শিরোমণি জামাই ষষ্ঠীতে নকুল দানার মতো দুটো মিষ্টি খাইয়ে ষষ্ঠী সারলেন, আমাকে পান্তা ভাতে পেট শান্ত করালেন, রাতে জলমুড়ি আর বাতাসা দিয়ে আমার হতাশা বাড়ালেন। হ্যাঁ, বলি মা কোথায় পাবেন বলো? মার কে আছে? কেন? তোমার অপগণ্ড ভাই, আমার একমাত্র শ্যালক। কেন যে মরতে তোকে এইরকম একটা কিপ্টে লোকের সাথে বিয়ে দিলাম? হায় 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 হায়, আমার মেয়ের সারাটা জীবন আর মাস চালিয়ে দিল। শোনো, আমার ছেলে তোমার মতো কিপ্টে নয়, দরাজ, বুঝেছো? দরাজ। হ্যাঁ, এই আমি কিন্তু তখন থেকে সহ্য করে যাচ্ছি, রাগ আসছে কিন্তু রাগছি না, বুঝলে? রেগে গেলে কিন্তু ভূতের নাচন শুরু হবে। গিনি, তুমি তোমার মাকে সামলাও, কিন্তু তোমার ভাই আর আমার মধ্যে তুলনা টানছে। তুমি বা মায়ের মুখের ওপর তর্ক করছো কেন? যাও, কথা না বাড়িয়ে বাজারে যাও। মা, ও মা, তুই ভেতরে এসো। তোমার না উচ্চ রক্তচাপ, কবিরাজ মশাই তোমাকে না রাগ করতে বারণ করেছে। মা, ছানা আনতে একদম ভুলবে না, যাও। যত আদিক্ষেতা। কি গো, ফুলকপি কত করে? 3 মোহর। এর দামাদামি হবে না, নিলে নাও, না নিলে যাও। নেব বলেই তো এলাম, ওইভাবে কথা বলছো কেন? এতদিন হয়ে গেল গোপাল, তুমি বাজার করতে শিখলে না। দেখো দেখো কিরকম ভাবে বাজার করতে হয়। তুমি কপিটাকে দূর থেকে জিজ্ঞেস করলে কত করে, আর আমি কি করব? সোজা তুলে নেব, বলবো ঠিক করে বল কত দেবো, উত্তর আসবে 3 মোহর। আর আমি কি করব? ফুলকপিটা সোজা ঝোলায় ঢুকিয়ে দিয়ে বলবো এই 2 মোহর রাখ, দামটা দেবো, তারপর চলে যাবো। চলাম। এই মন্ত্রী মশাই, পারবো না, 2 মোহর কেনা পড়ছে। যা, চলে গেল। বুঝলাম, নরম মাটিতেই বেড়াল আঁচড়ায়। তুমি কি নেবে গোপাল দাদা? তোমার কাছে কিছু নেব না, তুমি যা দাম বলছো এমনিতেই তেতে আছি, আর তেতে পুড়ে উঠতে চাই না। চলি। না না, তোমার সাথে খারাপ ব্যবহার করাটা উচিত হয়নি। এই নাও, এই নাও, তুমি এই ফুলকপিটা নিয়ে যাও, দাম ওই 2 মোহরই দেবে। মন্ত্রী মশাই তো পুরো আমাকে ঠকিয়েই নিয়ে নিলেন। মন্ত্রী মশাইয়ের কাজই তাই, সবাইকে ঠকিয়ে বেড়ানো। এবার থেকে সতর্ক হও, বুঝলে? গিন্নি, এই নাও, বাজারে এনেছি, তাড়াতাড়ি ভাত বসাও দেখি, আমি স্নান সেরে আসছি। এই কি 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 এনেছো? দেখি দেখি দেখি। এই মায়ের জন্য ছানা এনেছো? এনেছি, এই নাও নাও নাও, দেখে নাও কি কি আছে। এটা কি? কেন, চিনতে পারছো না? বেগুন। এত সরু বেগুন তো আমি দেখিনি, তাই প্রশ্ন করছিলাম কোথা থেকে এই সরু লিকলিকে বেগুনটাকে পেলে গো? কই কই কই, দেখি দেখি বেগুনটা কি রকম। ও মা গো,
এটা নাকি বেগুন? হ্যাঁ গো জামাই, তুমি কি বাজার করতে জানো না? কেন জানবো না? বিয়ের পর থেকে আমার বাড়ির বাজার কে করে দিয়েছে? আমার শ্যালক। এই, আমার ছেলের কথা একদম তুলবে না। ও আমার সোনার চাঁদ ছেলে। হ্যাঁ, বাজারে গিয়ে এইরকম বাদুর তো সে বেগুন আনেনি কোনোদিন। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। আপনার ছেলের কীর্তি কাহিনী না বলাই ভালো। হয়তো জামাই ষষ্ঠীর দিন দেখলাম ছোট ছোট নকুলদানার মতো সন্দেশ, টোকো আম। এই দেখুন ফুলকপিটা দেখেছেন? আপনার দিকে চেয়ে হাসছে। ঘটা গোপাল দাদার ঘরে যুদ্ধ চলছে। চুপ, শোন, মন দিয়ে শোন। এই দেখুন দেখুন দেখুন, আলুগুলো দেখুন, হ্যাঁ কি চকচক করছে। আমি বাজারের সেরা জিনিসটা আনি, বুঝলেন? আর আপনারা ওই কিপটেদের মতো পিঁপড়ের পেছন টিপে টিপে মানুষকে খাওয়ান। এই ভালো হচ্ছে না বলে দিচ্ছি। তুমি তখন থেকে আমার মাকে যা নয় তাই বলে যাচ্ছ। তোকে দেখে আমার বুক ফেটে যাচ্ছে। তোর বাবা তোর হাত পা বেঁধে নদীর জলে ফেলে দিয়েছে। হ্যাঁ, শুনুন, আমার শ্বশুর মশাইয়ের মতো বিচক্ষণ মানুষ খুব কম ছিলেন। উনি আমাকে একদিন বলেছিলেন, বাবা আমার মেয়েটা একদম আমার মতো হয়েছে, তাই আমি তোমার হাতে আমার নরম মনের মেয়েটাকে তুলে দিচ্ছি। খুব শ্বশুরের সুখ খ্যাতি হচ্ছে। পুড়ছে পুড়ছে, পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। বাবা আরো বলেছিলেন, আমার ছেলেটা একটা অলস, অকর্মণ্য, একদম ওর মায়ের দিকে গেছে। দেখছিস দেখছিস, আমাকে অলস অকর্মণ্য বলছে। তোর বাড়িতে এসে আমি কি রকম অপমানিত হচ্ছি। এই দেখুন, আবার আপনি আমার ঘাড়ে দোষ চাপাচ্ছেন। কথাটা তো আমি বলিনি মা, বলেছেন আমার বিচক্ষণ শ্বশুর মশাই। তিনি ত্রিকালজ্ঞ মহাপুরুষ ছিলেন, প্রাতঃস্মরণীয় ব্যক্তি। যা শোনার শুনে নিয়েছি। এই গিন্নি, এই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্নান করার দেরি হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি স্নান করতে, তুমি ভাত বাড়ো। আমি পারবো না। ঠিক আছে, তোমাকে বাড়তে হবে না, আমি না খেয়েই যাব। কি আপনি খুশি তো? শাশুড়ি মা আমার ভর ভরন্ত সংসারে আগুন লাগিয়ে দিলেন তো? বেশ ভালো থাকুন। মন্ত্রী মশাই বাড়িতে আছেন? আমরা একটা বিরাট খবর নিয়ে এসেছি। কি বটা ঘটা? হ্যাঁ মন্ত্রী মশাই, খবর আছে। আসছি, দাঁড়া। বল বল, কি ব্যাপার? একটা কথা আছে যেটা শুনলে আপনি তুরুত করে নেচে উঠবেন। হ্যাঁ তাই নাকি? চল ভেতরে চল। আজ আমার শাশুড়ি ঠাকুরনের জন্য দেরি হয়ে গেল। না খেয়ে রাত সবাই যাচ্ছি। কেন যে মাঝে মাঝে রেগে যাই জানি না। আমি তো জানি আমি খাইনি, আমার গিন্নিও খাবে না। কি গো গোপাল দাদা, নিজের মনে কি বিড়বিড় করছো? আর কি, ওই একটা প্রবাদ আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ওইটা মনে মনে চালিয়ে নিচ্ছি। কেন এই সময়ে আবার ওই প্রবাদটা নিয়ে পড়লে কেন? কি না ভেবে করলে তুমি? ওই যে সকালবেলা তোমার বউঠানের সাথে একটু ওই গোলমাল হয়ে গেল, ব্যাস গেলাম রেগে, চলে এলাম না খেয়ে। তার মানে তোমার আর বউঠানের দুজনের কারোর আর খাওয়া হবে না? সেটাই তো খুব মনে লাগছে গো। আরে দোষটা আমার গিন্নির না, দোষটা আমারও না। বাড়িতে কি তোমার শাশুড়ি এসেছে গোপাল দাদা? কি করে বুঝলে? আমরা একই পথের প্রতীক গো, দেখছো না? তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি। সাবধানে থাকিস ভাই। তুমিও সাবধানে থেকো, কথা বলো না। হ্যাঁ, জানবে বোবার শত্রু নেই। ও গোপাল, তুমি এই রকম থম মেরে বসে আছো কেন? ও কিছু নয় মহারাজ, ওই মন ঠিক নেই। আমি গোপালের মন খারাপের কারণ জানি, শুনবেন মহারাজ? হ্যাঁ শুনবো, বলুন মন্ত্রী মশাই, আপনি বলুন। না না, কারো ব্যক্তিগত কথা শুনতে আমার ভালো লাগে না। এইসব আলোচনা বন্ধ হোক। কুঞ্চিত করে মুখ, কর্ণপটহে ঢুকাইতে সুখ, ইহাকে পরচর্চা বলে। মন্ত্রীমশাই শোনাইতে চান আমাদের গোপালের দুঃখের গান। রাজবৈদ্য শুনিবে বলিয়া এলো চলে। থাকুক, কারোর কোনো গোপন কথা শুনবো না। মন্ত্রীমশাই, আপনাদের লজ্জা পাওয়া উচিত। একজন মনের কষ্ট চেপে এসেছে কর্মস্থলে, আর আপনারা ওর কষ্ট কমানোর পরিবর্তে কষ্ট বাড়ানোর চেষ্টা করছেন। ঠিক বলেছ বিজ্ঞানী, পরচর্চা আর পরনিন্দা আর চলবে না। গোপাল, তোমার কি হয়েছে সেটা শুনবো, কিন্তু একান্তে। না মহারাজ, বিশেষ কিছু না, ওই দাম্পত্য কলহ।
শুধু কলহ নয় মহারাজ, আরো অনেক কিছু। ওই যে স্বভাব যাবে না বলে একটু ফাঁক পেয়েছো আর অমনি শুরু করে দিয়েছো না? পরের কষ্টে তুমি খুব আনন্দ পাও, যেন তোমার জীবনে কোনোদিন তোমার গিন্নির সাথে দাম্পত্য কলহ হয়নি। এই তো দুদিন আগেই তোমার গিন্নি তোমাকে রেখে বাপের বাড়ি চলে গেছিল। ঠিক আছে মহারাজ, আর ভুল হবে না। দাঁড়াও গোপাল, আগুনে কেমন করে ঘি দিতে হয় সেটা আমি জানি। তোকে আর এই নরকে রাখবো না, আমি তোকে কালই আমার কাছে নিয়ে যাব। না 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 না, কাল নয়, আজই নিয়ে যাব। আজ কি আজই? হ্যাঁ, সব গুছিয়ে নে দেখি, সব গুছিয়ে নে। আরে এটা হয় নাকি? কেন হয় না শুনি? সব হয়। তুই যদি না যাস তাহলে বুঝবো তুই আমাকে ভালোবাসিস না। ঠিক আছে, তোমার জামাই আসুক, ওকে বলে আমি তোমার সাথে চলে যাবো। হ্যাঁ, না বলে যাওয়াটা ঠিক ভালো দেখায় না গো। ঠিক আছে। আবার কি ঠিক আছে গিন্নি? কিচ্ছু ঠিক নেই বাছা, আমি তোমার আসার জন্যই অপেক্ষা করছিলাম। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, এইটে বলার জন্য। চলে যাচ্ছেন মানে? এই গিন্নি, তোমার মা কি বলছেন? তোমাকে নিয়ে চলে যাচ্ছে মানেটা কি? মানেটা হলো আমি এখন থেকে মায়ের কাছে থাকবো। হ্যাঁ। ও, তুমি যাবে বলে পা বাড়িয়ে আছো? ঠিক আছে, যাও, কিছুদিন মায়ের কাছ থেকে ঘুরে এসো। কিছুদিন মানে আমি চিরদিনের জন্য নিয়ে যাচ্ছি, আর ফিরে আসবে না। ঠিক আছে, দেখা যাবে কে ফিরে আসে আর কে আসে না। আমার নাম গোপাল। যাও গিন্নি, যাও যাও। আরে গোপাল দাদা, বড্ড কষ্ট হচ্ছে না হাত পুড়িয়ে রান্না করতে? অভ্যেস নেই তো? বিশ্বাস করো গোপাল দাদা, বিশ্বাস করো, তোমার দুঃখ আমরা আর দেখতে পারছি না। খুব কান্না পাচ্ছে। জানি তো, আমার বাবা বলেছিলেন এমন একটা সময় আসবে যখন তোর দুঃখে শিয়াল কুকুরও কাঁদবে। বাবার কথা আজ সত্য হলো। তার মানে তুমি কি বলতে চাইছো আমরা শিয়াল কুকুর? ওই আর কি। কেমন কায়দা করে আমাদের শিয়াল কুকুর বলে দিল দেখলি? শুনলাম। ঠিক আছে, আমাদের কামড়টা তো রয়েছে। শিয়াল কুকুর যখন নখদন্তহীন, নখ দাঁত নেই, তোদের কামড়ে আমার কিচ্ছু হবে না রে বটা ঘটা। যাই, এবার তারা আছে। অনেকদিন হয়ে গেল, আজ একবার দেখা করে আসি। বলি কতদিন তো হয়ে গেল, একবার খোঁজ নিতে এলো না। কি রে, কি ভাবছিস? জামাইয়ের কথা দেখলি তো কিরকম মানুষ, তোর খোঁজও নিল না। আমার ঘরের চৌহদ্দির মধ্যে দেখলে কিন্তু আমি দূর দূর করে তাড়িয়ে দেব, এই বলে দিলাম। হ্যাঁ শোন মা, আমি একটু আসছি, তুই ঘরে থাক, আমি যাব আর আসবো। ওই 3 কড়িদের ওই জমিটা আমার খুব পছন্দ, ওটার দাম করতে যাচ্ছি। খুব হঠকারী কাজ হয়েছে। এইভাবে মায়ের সাথে হুট করে চলে আসাটা মোটেই ঠিক হয়নি। হ্যাঁ, এইবার একটু কোমল স্বরে ডাকি, গিন্নি, ও গিন্নি। ওর গলা শুনলাম যেন। হ্যাঁ বাবা, এতদিনে মনে পড়লো? মনে আমার সব সময় পড়ে গিন্নি। চলো, তোমাকে নিতে এসেছি। আচ্ছা, এখানে এসে হানা দেওয়া চলছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই নাও, তোমার জন্য ভোলার দোকানের সরভাজা এনেছি গিন্নি। ও মা, তাই? দাও দাও, কতদিন খাইনি। এবার তোমাকে রোজ সরভাজা, রসবড়া, ছানা বড়া খাওয়াবো। না না না, কিচ্ছু খাওয়াতে হবে না, তুমি এখান থেকে মানে কেটে পড়ো তো। আমি আমার গিন্নিকে না নিয়ে ফিরবো না। আমার মেয়েকে আমি ছাড়বো না। কিন্তু ভারী মুশকিল হলো, আমি আমার বিয়ে করা বউকে বাড়ি নিয়ে যেতে পারবো না। তুমি না বলি জামাইয়ের সাথে কি এইরকম ব্যবহার কি করে? জামাই?
আমি ওকে জামাই বলেই মানি না। সর্বনাশ! হ্যাঁ? গোপালের কোনো খবর জানো? গোপালের জন্য তো ভীষণ চিন্তা হচ্ছে। মহারাজ, গোপাল মণিহারা ফণি হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, মণিহারা ফণি? আহারে, তাহলে তো ওর খুব কষ্ট হচ্ছে। গোপাল বোধহয় আর স্বাভাবিক হবে না মহারাজ। আরে শুভ শুভ বলুন, শুভ শুভ বলুন। আমার বিশ্বাস গোপাল সব বিপদ কাটিয়ে আবার স্বমহিমায় ফিরবে। হ্যাঁ, সে ঘুরে বালি, এবার আমাকে মাঠে নামতে হবে আর সবার কাজ শেষ করে একবার গোপালের শাশুড়ির সাথে দেখা করে আসবো। ওই যে আসছে। উফ, বড্ড দেরি করে ফেললো। এই একটু দেরি হয়ে গেল। মা 3 কোটি দাদার কাছে গেল আর আমি চলে এলাম। তোমার মা 3 কোটি দাদার কাছে কেন গেছে? আর বলো না, ওই 3 কোটি দাদার একটা জমি মায়ের খুব পছন্দ হয়েছে। ওই 1 বিঘে জমিটা কেনবার জন্য প্রায় প্রতিদিন মা 3 কোটি দাদার কাছে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কিছু একটা ব্যাপার আছে, দেখতে হচ্ছে। দাম কত চাইছে কিছু জানো? এই 500 মোহর। বুঝেছি, তোমার মায়ের কাছে এখন 500 মোহর নেই, কিন্তু জমিটা পেতে হবে। এই একটা মোক্ষম সুযোগ এসেছে। এই সুযোগটা হারালে চলবে না। গোপাল এখন নেতানো মুড়ি, আর নদীর ঘাটে গোপাল আর গোপালের বউ। না, মণিকে ফণির কাছে আসতে দেওয়া চলবে না। বুড়িকে এক্ষুনি জানাতে হবে। যাই। দূর, এইরকম করে পালিয়ে পালিয়ে কি দেখা করা যায়? হ্যাঁ, ওদিকে মা একেবারে খড়গহস্ত। হ্যাঁ, দাও, একটা উপায় বার করেছি। শোনো, তোমার মাকে আমি 500 মোহর ধার দেব। সে কি গো, আমার মা তোমার হাত টুকুর করবে না গো। ওই মোহর আর তুমি ফেরত পাবে না। হ্যাঁ, পাবো না তো জানি, খেলাটা তো ওখানেই শুরু হবে গিন্নি। আমি তোমাকে যা যা বলবো তুমি ঠিক তাই তাই করবে। তুমি টাকাটা ধার দেবার আগে ঘুণাক্ষরে জানাবে না যে এই 500 মোহর আমি দিয়েছি। কেন গো? তাহলে ধারটা নেবেন না। ধার দেওয়া হয়ে গেলে, জমি কেনা হয়ে গেলে তখন তুমি আমার নাম বলবে, মনে থাকবে? হ্যাঁ, ঠিক আছে, তাই করবো। পায়ের ধুলো দিন মাসিমা। কে বাবা? তোমাকে তো চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারেননি? না গো বাচ্চা, বয়স হয়েছে তো, চোখে বড় একটা দেখতে পাই না। আমি কৃষ্ণনগরের মন্ত্রী। এবারে চিনতে পেরেছেন? ও বাবা, তুমি? তুমি কত ভালো, গুরুজনদের ওপরে কত ভক্তি। আমার জামাইয়ের মতো না, আমার জামাই খুব বাজে, খুব বদমাস। হ্যাঁ, আরে আপনার জামাই মানে আমাদের গোপালকে তো দেখলাম নদীর ধারে বসে আছে আপনার মেয়ের সাথে। ওরে বাবা, বদমাস জামাই রে, তোরা দেখাচ্ছি মজা। এবার বুঝবে কত ধানে কত চাল। ব্যাস ব্যাস, আমার কাজ শেষ। আগুনে ঘি দিয়ে দিলাম। বুঝলে গিন্নি, তোমার অভাব প্রতি মুহূর্তে অনুভব করছি। আমিও জানো, কি করা যায়? তোমার মাকে টাকা ধার দেব, এরপর দেখবে মজা। মজা এবার আমি দেখাবো তোমাকে বাচ্চা। তুমি তো খুব নির্লজ্জ দেখছি। এই এই তুমি যাবে না গ্রামের লোক ডাকবো? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কতদিন হয়ে গেল, আমার স্বভাব মণিহারা, গোপাল নেই। বিজ্ঞানী, তোমার সাথে এর মধ্যে কি দেখা হয়েছে? না মহারাজ, আমি আর সভাকবি 3-3 বার ওর বাড়িতে গিয়েছিলাম। ঘরে বিরাট তালা। হ্যাঁ, কোথায় গেল গোপাল? হায় রে মোদের কপাল। তোমার
তোমার খুব সাহস বেড়েছে, এক্ষুনি মা চলে আসবে। হ্যাঁ তোমার মা এখন কিছু করবে না, দেখেও দেখবে না। হ্যাঁ তুমি সব বুঝে গেছো, আমার মাকে চেনো? হ্যাঁ হাড়ে হাড়ে চিনি। আসুন মা, আপনার জন্যই অপেক্ষা করছি। না বাবা, তুমি বসো, আমি যাই। এটা কি হলো? 500 মোহর যে ধার দিয়েছি, যে ধার নেয় সে কি আর সামনে আসে? গিন্নি, কি বুঝলে? তোমার সাথে আমার যতবার দেখা হবে ঠিক ততবার আমাকে দেখেই শোধ দেবার ভয়ে পেছন ফিরে দৌড় দেবে। কিন্তু এবার আমাকে নিয়ে চলো। আজই আমি তোমাকে বাড়ি নিয়ে যাও। চলো, তোমার মায়ের সাথে দেখা করে আসি। মা আমাকে ছাড়বে? চলো না, দেখোই না কি হয়। শাশুড়ি ঠাকুরন, এবার আমার ওই 500 মোহর উপর হাত করুন, মানে ওই শোধ দিন। আমার কাছে এই মুহূর্তে তো অত পয়সা নেই। তা বললে তো চলবে না, কিছু একটা দিতে হবে। শুনুন, আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি, আর আপনার ওই নতুন জমিটা আপনার মেয়েকে লিখে দিলেই ধার শোধ। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। তাহলে চলো গিন্নি, আমরা আসি মা। আসি শাশুড়ি ঠাকুরন। 1 বিঘে জমি আর আপনার মেয়ে, মানে আমার বউকে নিয়ে চললাম, কেমন? ভীষণ ভীষণ চিন্তায় আছি, কি করব সেটাই ভাবছি। কি সমস্যা মহারাজ? নবাব বাহাদুর খাজনা বাড়াবার জন্য খুব চাপ দিচ্ছে, কি যে করি ঠিক বুঝতে পারছি না। ও মন্ত্রী, কিছু বলো না, মন্ত্রণা দাও। নবাব বাহাদুর যেভাবে চিঠিটা দিয়েছেন তাতে কিন্তু খুব সংশয় আছে মহারাজ। আলোচনায় সব সম্ভব মহারাজ। মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিন, মন্ত্রী মশাই সব একদম ঠিক করে চলে আসবেন। কি মন্ত্রী, যাবে নাকি মুর্শিদাবাদ? যাও না, এবার একটা কাজের কাজ করো দেখি। মাথা খারাপ, একে নবাব বাহাদুর ক্ষেপে আছে, আমি বরং গোপালের নামটা সভায় তুলি। মহারাজ, মহারাজ আপনি তো মাঝে মাঝেই বলেন যে গোপাল অসাধারণ বোঝাতে পারে। হ্যাঁ বলেছি তো, যার যেটা গুণ আমি তো সেটাই বলবো। মহারাজ, আপনি প্রথমে একটা পত্র পাঠান, দেখুন তাতে কি হয়, আর তারপর না হয় আলোচনার জন্য কেউ না কেউ যাবে। দেখো দেখো মন্ত্রী, দেখো গোপালের বুদ্ধিটা একবার দেখো। এমন একটা কিছু করো না যাতে করে তোমার জন্যেও এইভাবে আনন্দ করতে পারি। তাহলে ওটাই ঠিক হলো, আমি একটা পত্র দেব, তাতে আবেদন করব খাজনা মকুবের। তাহলে গোপালের কথাই রইল। আমরা আশা করতেই পারি যে মহারাজের পত্রে নবাবের রাগ প্রশমিত হবে। হ্যাঁ, তাহলে আজকের মতো সভার কাজ এখানেই শেষ হলো। কি গো, রাজসভা থেকে আসার পর থেকে দেখছি তোর মুখটা কেমন হয়ে গেছে। বিস্তর চিন্তা গিন্নি। নবাব বাহাদুর মহারাজকে পত্র লিখেছেন, আর সেই পত্র দেখে মহারাজ খুব বিষণ্ণ হয়ে পড়েছেন। বলি কি আছে সেই পত্রে? খাজনা বাড়ানোর কথা আছে গিন্নি, এবং সেই পত্রের ভাষা অত্যন্ত তীব্র। আর এইবারে তো বন্যায় রাজ্যের খুব ক্ষতি হয়েছে, সেটা তো জানোই। ও, তাহলে তো খুব চিন্তার বিষয়। কি হবে তাহলে? দেখা যাক, আমি একটা কথা বলেছি, দেখি সেটাতে যদি কিছু কাজ হয়। তুমি কি পরামর্শ দিয়েছো গো? আমি বলেছি ওই নবাব বাহাদুরকে পত্র দিয়ে একটা আবেদন করতে। মহারাজ তাই করবেন, এবং আজ রাতের মধ্যে সেই পত্র নিয়ে দূত চলে যাবে। দেখো কি হয়। আচ্ছা, তোমার কি মনে হয় নবাব বাহাদুর মানবেন? আশা করতে তো দোষ নেই, হাতে যখন আর কোনো উপায় নেই তখন এই আবেদন নিবেদনের উপর আমাদের তো নির্ভর করতেই হবে গিন্নি। ঠাকুর, একটু মুখ তুলে তাকাও। কি হবে জানি না, আবেদন তো করলাম, আমার দূত তো কাল সকালেই পৌঁছে যাবে। দেখি নবাব বাহাদুর কি উত্তর দেন। আমার মনে হয় কি জানেন মহারাজ, নিশ্চয়ই ভালো কিছু হবে, আপনি দেখবেন। তাই যেন হয়, তাই যেন হয়।
উজির, কৃষ্ণচন্দ্র আমার কাছে খাজনা মাফ করার জন্য আবেদন করছে। কি করা যায় বলো? জাহাপানা, একটা কাজ হতে পারে যেটা করলে সব দিক সামলানো যাবে। ঠিক আছে দুধ, তুমি সারা রাত ঘোড়সওয়ারি করে এসেছো, তুমি বিশ্রাম নাও, আমি জানাচ্ছি। এবার বলো উজির, তোমার মাথায় কি পরিকল্পনা এসেছে যেটা করলে সব দিক সামলাতে পারবো? বলছি জাহাপানা, বলছি। সেটা হলো বুদ্ধির পরীক্ষায় যদি আপনাকে হারাতে পারে তবে খাজনা মাফ হবে, না হলে হবে না। আর সবাই মোটামুটি জানে যে আপনার উপস্থিত বুদ্ধি সবার চেয়ে বেশি। বাবা 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 বাবা, ঠিক বলেছো। তাহলে কৃষ্ণচন্দ্রকে চিঠি পাঠাই। হ্যাঁ জাহাপানা। খুব আশঙ্কায় আছি, কি হবে বুঝতে পারছি না। ও মন্ত্রী, তুমি কি বলো? আগে আমি আর কি বলবো মহারাজ, চিঠি পড়ে ওনার কিভাবে হৃদয় হবে সেটা তো এখান থেকে বোঝা অসম্ভব। তা অবশ্য ঠিক। ও রাজ্যতীষী, তুমি গণনা করে দেখো না। আমার গণনা কাল হয়ে গেছে মহারাজ। সামান্য বিপদ আছে, তবে কেটে যাবে, আমি আশাবাদী। আচ্ছা মহারাজ, ধরুন যদি নবাব আপনার চিঠিকে কোনো গুরুত্ব না দেন, তাহলে কি করবেন? এই দেখো, আবার কি উল্টো পাল্টা কথা বলছো তুমি। আরে শুভ শুভ বলো। মহারাজ, কিছু কিছু মানুষ আছে যাদের মুখ থেকে কোনো ভালো কথা বেরোয় না। গোপাল হলো সেই ধরনের লোক। মন্ত্রীমশাই, আপনি জানেন না সব সময় সবচেয়ে খারাপ কি হতে পারে সেটা ভেবে চলা উচিত। একদম সঠিক বলেছে বিজ্ঞান। আমাদের ভাবতে হবে যে নবাব বাহাদুর যদি আমাদের আবেদন না মঞ্জুর করেন তখন আমাদের কি করতে হবে, সেটা আগে ভাগে ভেবে রাখতে হবে। তাহলে সত্যি তো ভাববার কথা। কি হবে গো মন্ত্রী? দেখুন মহারাজ, দেখুন কি হবে, কি হতে পারতো, এই সব ভেবে আগে ভাগে আতঙ্ক ছড়ানো ঠিক মানুষের কাজ নয়। ও গোপাল, তুমি কি ভাবছো যদি সত্যি এই রকম কিছু ঘটে তবে আমাদের কি করা উচিত? মহারাজ, আমাদের মন্ত্রী মশাই আছেন কি করতে। যদি এই রকম কিছু ঘটে, আপনি পত্রপাঠ মন্ত্রী মশাইকে সোজা পাঠিয়ে দেবেন নবাব বাহাদুরের কাছে। মন্ত্রী মশাইয়ের যে হাত যশ, উনি নবাব বাহাদুরের সাথে কথা বলে বিষয়টা সাথে সাথে মিটিয়ে নেবেন একদম। ঠিক বলেছো গোপাল। মন্ত্রী, তুমি তৈরি থেকো, তোমাকে কিন্তু যেতে হবে। মন্ত্রী আছেন সাথে, ভয় কি বাবার আছে? ক্ষমতা আছে হাতে, গরুকে তুলবেন গাছে। তুমি খুব ভালো বুদ্ধি দিয়েছো। আমার সাথে বুদ্ধির লড়াই করা সহজ কথা নয়। আমার কাছে হারলেই ব্যাস, খাজনা তো মাফ হবেই না, তার সাথে যে হারবে তাকে আজীবন কারাগারে বন্দী থাকতে হবে। কৃষ্ণনগরের মহারাজার মন্ত্রী কোনো কাজের নয়, আসবে তো গোপাল। গোপালকে আমি ঠিক সামলে নেব। এসো এসো, একটু বুদ্ধিতে শান দিয়ে নি। তুমি আমাকে কিছু বুদ্ধির প্রশ্ন করো। জাহাপানা, এক চোখ বুঝলে 1 মাইল দেখা যায়, তাহলে 2 চোখ বুঝলে ক মাইল দেখা যাবে? আরে 2 চোখ যদি বুঝি তাহলে কিছুই দেখা যাবে না। না 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 না, এটা ওই মন্ত্রীর বুদ্ধির মতন প্রশ্ন হলো। একটা গোপালের বুদ্ধির মাপের প্রশ্ন করো। গোপালের বুদ্ধির মাপ? দাঁড়ান জাহাপানা, দাঁড়ান, একটু ভেবে দেখি। পেয়েছি পেয়েছি পেয়েছি। একটা জটিল ধাঁধা, সমাধান করুন দেখি। বলো বলো। একটা বিরাট মাঠ, খেলে না সেখানে কেউ, গাছে গাছে জুঁই ফুল, তোলে না তাদের কেউ। ধাঁধা বটে, জটিল ধাঁধা। হ্যাঁ, দাও দাও দাও, ভাবতে দাও ভাবতে দাও। একটা বিরাট মাঠ, সেই মাঠে কেউ খেলে না, সেখানে আবার জুঁই ফুল গাছ আছে, সাদা সাদা জুঁই ফুল ফুটে আছে। হ্যাঁ জাহাপানা, ফুটে আছে, কিন্তু কেউ সেই ফুল তুলতে পারে না। মানে তুলতে পারে না? কি সেই মাঠ? উজির, আকাশের দিকে তাকাও, দেখো দেখো, তারাগুলো কিরকম জুঁই ফুলের মতন সাদা সাদা ফুটে আছে। আর বিশাল আকাশটা কখনো আমাদের ছাদ, কখনো মাঠ। তোমার ধাঁধার সমাধান হলো আকাশ।
আর জুঁই ফুল হলো আকাশের গায়ে ফুটে ওঠা ওই তারা। কেমন বলো? অসাধারণ অসাধারণ জাহাপানা, অসাধারণ। আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে মহারাজ। হাতে ওটা কার চিঠি? কার আবার? নবাব বাহাদুরের চিঠি। তাহলে মহারাজ মন্ত্রী মশাইকে পাঠিয়ে দিন। আরে পুরো কথাটা শুনতে দাও না, খালি কথার উপর কথা বলে। বলুন মহারাজ, কি লিখেছেন? নবাব বাহাদুর একটা শর্ত রেখেছেন। শর্ত? কিসের শর্ত? নবাব বাহাদুর লিখেছেন তাকে যদি বুদ্ধিতে হারাতে পারানো যায় তবে খাজনা মকুব, আর যদি হারাতে না পারে তবে খাজনা তো মকুব হবেই না, বরং তাকে কারাগারে থাকতে হবে চিরদিনের মতো। এই তো সুযোগ। আমাদের বুদ্ধিমান গোপালকে নবাব বাহাদুরের মুখে ছেড়ে দিতে হবে। নবাব বাহাদুরকে বুদ্ধিতে হারানো অসম্ভব। মহারাজ, আমার তো মনে হয় গোপালকেই নবাব বাহাদুরের কাছে বুদ্ধির লড়াইয়ে পাঠানো দরকার। আরে এটা আপনি বলবেন, তবে মহারাজ আমাকে বলবেন যে গোপাল তোমাকে যেতে হবে। আমি তো যেতেই বলছি, আমিই যাব। দেখলে তো মন্ত্রী, গোপাল তোমার আগেই ভেবে নিয়েছে যে ওই যাবে। তোমার মন্ত্রণা। মহারাজ, আমি তাহলে কালই রওনা হই। তুমি জয়ী হয়ে ফিরে এসো এই কামনা করি। আর হ্যাঁ, বাড়ি যাবার পথে খাজাঞ্চির কাছ থেকে 100 মোহর নিয়ে যেও, ওটা তোমাকে পথের খরচের জন্য দেওয়া হলো। অনেক ধন্যবাদ মহারাজ, আপনি শুধু আশীর্বাদ করুন যাতে আমি জয়ী হয়ে ফিরি। আমার আর তোমার রানীমার দুজনের আশীর্বাদ সব সময় তোমার উপর আছে গোপাল। তুমি জয়ী হয়ে ফিরে এসো, মিত্র হিসেবে তোমার সাফল্য কামনা করি। হ্যাঁ, গোপাল আমাদের গোপাল, তোমার বলেই ফিরবে দেখো মহারাজের কপাল। কি গো, ও রাতে কি গোছাচ্ছ? এই রাতে কোথাও যাবে নাকি? রাতে না গিন্নি, রাতে না, কাল সকাল সকাল বেরোবো, তাই এখন থেকে সব গুছিয়ে গাছিয়ে রাখছি। তুমি যাবেটা কোথায়? কাল সকালে আমি নবাব বাহাদুরের সাথে আলোচনা করতে যাব গিন্নি। মহারাজ আমাকে পাঠালেন। আসল ঘটনা কিছুতেই বলা যাবে না, বললেই তো কান্নাকাটি শুরু হয়ে যাবে। হ্যাঁ গো, মন্ত্রী মশাই কি বলছেন? আরে মন্ত্রী মশাই তো নিজেই আমার নামটা বললেন। বলো কি গো, তাহলে সুবুদ্ধি হয়েছে বলো? মানুষ কি চিরকাল এক থাকে গিন্নি? মানুষ তো বদলায়, তেমনি মন্ত্রী মশাইও নিজেকে বদলেছেন। যাকে এই কটা মোহর হাতে রাখো, বুঝলে? আমি যতদিন থাকবো না, বাজার দোকান তো করতে হবে নাকি? নাতি নাতনিদের দিয়ে এই কদিন একটু ভালো মন্দ কিছু খেও, বুঝলে? হ্যাঁ আচ্ছা গো, আচ্ছা, আমাদের জন্য তোমাকে অত চিন্তা করতে হবে না। তুমি যে কাজে যাচ্ছ সেই কাজের দিকে মন দাও গে। এই তোমার গোছানো হয়ে গেছে, চলো এবার রাতে শুতে চলো, অনেক রাত হয়েছে গো। আজ ভোর রাতে গোপাল মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এইবার প্রাণে একটু সাহস এলো। মহারাজ এখনো বিপদ কাটেনি। নবাবের বুদ্ধি ক্ষুরোধার, নবাবকে হারানো খুব কঠিন কাজ। যদি খারাপ কিছু ঘটে বলা তো যায় না, গোপাল যদি হেরে যায়। আচ্ছা, তোমার মুখে কি কোনো কিছুই আটকায় না? সব সময় খারাপটা ধরে এগোনোর কথা বলা হলো, আমরা সেটা ধরেই চলি। মহারাজ, আমি কিন্তু খুব আশাবাদী। আমাদের সবার ওর উপর বিশ্বাস রাখা উচিত। হ্যাঁ, এখন কতদূর গেল কে জানে। কি হে থামালে যে? কি হলো, প্রকৃতির ডাক এসেছে? হ্যাঁ, আমার উটকে একটু শাক পাতা খাওয়াবো। উট আবার কোথায়? এই যে এতক্ষণ ধরে আপনাকে নিয়ে এলো, ওই তো আমার উট। এটা তো গরু। আপনার ভুল হচ্ছে গোপাল দাদা, ওই আমার উট। এই উট, আয় শাক পাতা খেয়ে যা। গরুর নাম উট, এ তো কখনো শুনিনি। না, ব্যাপারটাকে একটু খতিয়ে দেখতে হচ্ছে।
বুঝলে গোপাল দাদা, এইটুকু বয়স থেকে না আমার উট পোষার খুব শখ ছিল। বাবাকে বললাম একটা উট কিনে দাও, ভাইয়ের স্নেহ দিয়ে মানুষ করব। তারপর তোমার বাবা উট কিনে দিল। কোথায় আর দিল গোপাল দাদা, খালি বলে আজ দেব কাল দেব, আমি খালি কাঁদি। কি বলে কাঁদো? আমাকে উট দাও বলে? হ্যাঁ গোপাল দাদা, রোজ বাবার কাছে মায়ের কাছে কাঁদতাম আর বলতাম আমাকে উট কিনে দাও, উট কিনে দাও। অবশেষে কি হলো? দিল তো, ছোট্ট এইটুকুনি। সেটা কোথায়? এই তো এই আমার উট। ইমা, এটা উট কোথায়? এটা তো গরু, গাই গরু। না গো, আমার বাবা আমাকে আমার জন্মদিনে একে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, এই নে উট, এখন ছোট আছে, একে মানুষ করে বড় কর। সেই থেকে ও আমার কাছে উট। বাবা রে, এ তো পুরো মহাভারত। হ্যাঁ, বাবার কথা কি করে অবিশ্বাস করি বলো? সেই ছোট থেকে একে উট বলেই জেনে এসেছি। ভালো জানা রইল। চলো এবার একটা না উটের ঠ্যাঙে ইচ্ছে ডানা। চল উঠ, চল 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 চল। তোমার গাড়িতেই আসবো কিন্তু। সে তো জানি গোপাল দাদা। দূতের কথা মতো গোপাল আজ বিকেলে এখানে পৌঁছবে। আপনাকে কে বুদ্ধিতে হারাবে জাহাপানা? আপনার বুদ্ধির কথা সারা জগৎ জানে। গোপাল তো আপনার কাছে নস্যি। না, গোপালের সাহস আছে, হারবে জেনেও কিন্তু আসছে। জাহাপানা, গোপাল যদি হেরে যায় তাহলে গোপালকে কি আপনি কারাগারে বন্দি করে রাখবেন? হ্যাঁ, হেরে যাওয়া মানে শাস্তি পাওয়া। আমি এই বুদ্ধির লড়াই নিয়ে খুব উত্তেজিত। জিততে কার না ভালো লাগে, কি বলো উজির? সে তো ঠিক কথা। আর কিছুক্ষণ পরে গোপাল এসে পৌঁছবে, আমি গোপালের জন্য অপেক্ষা করছি। নবাবকে বুদ্ধিতে হারিয়ে যদি গোপাল খাজনা মকুব করে আনতে পারে, তাহলে আমি গোপালের বেতন বাড়িয়ে দেব। কত দরদ! হেরে ভূত হয়ে নবাবের কারাগারে বন্দি থাকবে। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। যতই চিৎকার করুন, নবাব বাহাদুরকে হারানো গোপালের কম্য নয়। মন্ত্রী, আমার মনে হয় গোপাল কালই ফিরে আসবে। গোপাল ফিরে এসে দেখবে সারা কৃষ্ণনগর আনন্দে উচ্ছ্বাসে ভাসছে। মন্ত্রী, তোমার ওপর ভার রইল। গোপালের আগমনে সারা কৃষ্ণনগর যেন আনন্দে ভাসে, আনন্দের যেন কোনো খামতি না হয়। মহারাজ ভেবে নিয়েছেন গোপাল নবাব বাহাদুরকে বুদ্ধিতে হারিয়ে বিজয়ী হয়ে আসবে। সেগুড়ে বালি। ঠিক আছে মহারাজ, গোপালের আগমনে যেন সারা কৃষ্ণনগর সেরে ওঠে, সেই দিকটা দেখবো। সভাকবি, তুমি গোপালের জয়ী হওয়া উপলক্ষে একটা কবিতা রচনা করো দেখি। করেছি মহারাজ, শোনাবো? জয়ী হয়ে গোপাল ফিরলো ঘরে, উপহার সাজানো থরে থরে। জাহাপনা, কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে, আপনার সাথে দেখা করতে চাই। ডাকো ডাকো, পাঠিয়ে দাও আমার কাছে। ওর জন্যই তো আমরা অপেক্ষা করছি। উজির, ব্যাস 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 ব্যাস, গোপাল এসে গেছে। এবার গোপালকে হারিয়ে দিলেই আমার 16 কলা পূর্ণ হবে। কৃষ্ণচন্দ্রকে খাজনা মাফ করতে হবে না, আর গোপালকে কৃষ্ণনগর যেতে দেবো না। প্রণাম নবাব বাহাদুর। এসো 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 গোপাল। আর এই পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? না না, মসৃণ সরল রাজপথ, যেন উড়ে এলাম। নবাব বাহাদুর, বলুন আপনার জন্য আমি কি করতে পারি? আমাকে বুদ্ধির লড়াইয়ে হারাতে হবে। হারলেই আমি খুশি হয়ে তোমাদের খাজনা মুকুব করে দেবো। আর তুমি যদি হেরে যাও তবে? জানি নবাব বাহাদুর, ওটার বলতে হবে না। বুদ্ধিতে আপনি নবাব আর আমি ভাঁড় গোপাল, তফাৎটাই বলে দিলাম। তার মানে তুমি হার স্বীকার করে নিলে নাকি? নবাব বাহাদুর, আমি যেন জন্ম জন্ম আপনার কাছে হারি। হারারও সুখ আছে, সেই সুখটাই পেতে চাই। হারার সুখ মানে? আমি বুঝতে পারছি না। ওটা যারা আপনার কাছে হেরে বাড়ি গেছে তারাই বুঝবে। এবার একটা ব্রহ্মাস্ত্র ছাড়ি। নবাব বাহাদুর, এখন বলুন আপনি কি চান? প্রথম রাতেই বিড়াল মারতে হবে। নবাব বাহাদুরকে কথা বলার আগে আমাকে বলতে হবে। তুমি আমাকে কি দিতে চাও? পারলে আপনাকে উটের দুধও পান করাতে পারি নবাব বাহাদুর। উটের দুধ? সে তো মরুভূমিতে থাকে, সে তো অনেক দূর। হোক না দূর, আমি যখন বলেছি তখন আপনাকে কাল সকালে উটের দুধই পান করাবো। নইলে আমি হার স্বীকার করে আপনার কারাগারে চিরকাল রয়ে যাব। ঠিক আছে, কাল সকালে আমাকে উটের দুধ খাওয়াতে পারো, তবে তোমাদের খাজনা মুকুব। গোপালটা যে এই ধরনের বোকা সেটা জানতাম না।
যাক, খাজনা আর মাফ করতে হবে না। ঠিক আছে নবাব বাহাদুর। এই শোনো, আমাকে বোকা বানিয়ে লাভ নেই। উট বলে কান্না কার দুধ আমাকে খাওয়াবে, সেটা হবে না। হবে না তো, আপনার লোক পাঠাবেন, তার সামনে আমি উটকে ডাকবো, উট আসবে, উটের দুধ দুইবে, আমি আপনার লোকের সামনে সেই দুধ নেব, তারপর আপনার কাছে নিয়ে আসবো। ঠিক আছে? তুমি কাল সকালের মধ্যে উটের দুধ আমার জন্য আনবে। যে উট মরুভূমিতে থাকে সেই উটের দুধ কাল সকালের মধ্যে। আচ্ছা, কি করে যাবে? কি করে যাবে? উড়ে উড়ে? তবে তো যে তোমার সাথে যাবে তাকেও তো উঠতে হবে। কাল সকালের মধ্যে আপনি উটের দুধ পাচ্ছেন। আমি মরুভূমি থেকে আনি কি সমতল থেকে আনি সেটা কোনো ব্যাপার নয়। উটের দুধ খাওয়া আর সেটা পান করা নিয়ে কথা। ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন বিশ্রাম নাও। তুমি পথশ্রমে খুব ক্লান্ত। ধন্যবাদ নবাব বাহাদুর। প্রহরী, যাও গোপালকে বিশ্রামাগারে নিয়ে যাও। আচ্ছা উজির, এই গোপাল সুস্থ আছে তো? কোনো শোক তাপ পেয়ে মাথা খারাপ টারাপ হয়ে যায়নি তো? না জাহাপানা, মাথা খারাপ হলে মহারাজ কি পাঠাতেন? তা অবশ্য ঠিক। উজির, আমি এত সহজে জিতে যাব এটা তো আমি ভাবতেই পারছি না। তার মানে গোপাল সম্পর্কে যে সমস্ত কথা শোনা যায় সেগুলো সত্য নয়। আসলে গোপাল বোকা। তাহলে কাল সকালে উটের দুধ। এসো, এইখানে উটকে বেঁধে রেখেছে। ও ভাই গাড়োয়ান, তুমি কি উটের দুধ দিয়েছো? না, এইবার দুইব। আপনি পান করবেন গোপাল দাদা? না, আমাদের নবাব পান করবেন। তোমার উটের দুধ ভালো তো? ভালো মানে এত ঘন আর সুগন্ধওয়ালা দুধ আপনি কোথাও পাবেন না। আমার উটের দুধ হচ্ছে সবচেয়ে সেরা। কই তোমার উটকে নিয়ে এসো দেখি। আয় আয় উঠ, আয় 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 উঠ, আয় 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 কাছে আয়, কাছে আয় 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 আয়। এবার তো দুধ দুইব। হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী মেয়ের মতো দাঁড়িয়ে থাকবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা উট কোথায়? এটা তো গরু। একদম ভুল কথা বলবেন না, এ গরু নয়। এই ছোট্ট কাল থেকে জেনে এসেছি এ আমার উট, আর এখন আপনি এসে বলবেন এ গরু? এই যে দুধ দুইছি, এটা হচ্ছে উটের দুধ। কি বুঝলে বাবা প্রহরী? এটা কিসের দুধ? উটের দুধ। এই যে দুধটা নিয়ে যাচ্ছি, এটা কিসের দুধ? উটের দুধ। নবাব বাহাদুরকে গিয়ে কি বলবে? যে এটা উটের দুধ, যাবো না। সত্যি গোপাল, তোমার জবাব নেই। আমি আমার বুদ্ধি নিয়ে অহংকার করি, কিন্তু সত্যি তোমার কাছে আমি কিছুই না। এইভাবে যে উটের দুধ পাওয়া যায় তা তুমি না থাকলে ভাবতেই পারতাম না। কি উজির, কি ভাবছো? 7 শেয়ানার 1 শেয়ানা হলো আমাদের গোপাল। দশচক্রে যে ভগবান ভূত হয় সেটা শুনেছিলাম, কিন্তু তুমি আজ আমাদের দেখিয়ে দিলে সেটা হয়। একটা গরুর নাম উট এবং তার দুধ যে উটের দুধ সেটাও তুমি প্রমাণ করে দিলে গোপাল। তাহলে মহারাজকে কি বলবো? কৃষ্ণচন্দ্রকে বলবে খাজনা মাফ করে দিলাম। ধন্যবাদ নবাব বাহাদুর। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।